আপনি দিয়ে শেয়ার অন করো, পিডিএফ শেয়ার হচ্ছে না। অন করে দিয়েছি স্যার। স্ক্রিনে কি স্লাইডটা দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে স্যার। একটু বড় করতে হবে স্লাইডটি, স্যার। হ্যাঁ, একটু জুম করতে হবে স্যার, একটু অনেক ছোট লেখা আছে। এটা তো বললাম ছোট লেখা, এখন কি বড়? হ্যাঁ, এখন ঠিক আছে। এখন ঠিক আছে না? জি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমার কথা তো শোনা যাচ্ছে তাই না এখন ক্লিয়ারলি? জি স্যার, হ্যাঁ, শোনা যাচ্ছে। খুব সাউন্ড হচ্ছে আশেপাশে। দাঁড়াও, আমি একটু দরজাটা অফ করে দিই। ঠিক আছে, আমরা আজকে পড়বো ওকুলার ফার্মাকোলজি। ওকুলার ফার্মাকোলজি এমন একটা টপিক, যে টপিকে কোনো নির্দিষ্ট বই নেই। এটা একটা সমস্যা। ঠিক আছে, কোনো প্রকার নির্দিষ্ট বই নাই, কিন্তু ফার্মাকোলজি থেকে একটা প্রশ্ন আসবে, খুব স্বাভাবিক না? যে একটা অপথলমোলজি পরীক্ষা হবে, অথচ ওগুলো ফার্মাকোলজি, যে চোখে কি কি ওষুধ আমরা ব্যবহার করতে পারি এবং তাদের মেকানিজম অ্যাকশন কি, তাদের সাইড এফেক্ট কি, কমনলি ড্রপ কি কি আছে, এখান থেকে তো প্রশ্ন আসবেই। কমপক্ষে তিনটা প্রশ্ন আসবে। ঠিক আছে, কমপক্ষে তিনটা থেকে পাঁচটা প্রশ্ন পর্যন্ত আসে। কমপক্ষে তিনটা প্রশ্ন ওগুলো ফার্মাকোলজি থেকে আসে, তার মধ্যে একটা তো সিঙ্গেল বেস্ট আসে। তো কমনলি, সো ওগুলো ফার্মাকোলজি জিনিসটা যদিও বই নাই, আমাদের প্রথমে আমরা চেষ্টা করছি বিভিন্ন বই থেকে জিনিসটা অ্যাকোমোডেট করে একটা শর্ট নোট তৈরি করার। এটা পরে এই বিগত দিনে যারা পরীক্ষা দিয়েছে আল্লাহর মতো সবারই কমন আসছে আশা করি। এবারেও যারা সামনে পরীক্ষা দিবে ইনশাআল্লাহ এর ভিতর থেকে আসবে, এর আশেপাশ থেকে ভিতর থেকে এর উপর বেস করে আসবে। প্রশ্নের প্যাটার্ন হয়তো ভিন্ন হবে, কিন্তু এর উপর বেস করে আসে। আশা করি বেসিকটা যদি বুঝি সবাই, আমরা সবাই আনসার করতে পারবো আল্লাহর রহমতে। হুম, তাহলে বলি, ফার্স্টে অ্যানেস্থেশিয়া দিয়ে শুরু করি আমরা। অ্যানেস্থেশিয়া কি কি? অ্যানেস্থেশিয়া আমরা চোখে দেই।
চোখে এই ফার্মাকোলজির মধ্যে আমরা অ্যানেস্থেসিয়া পড়বো, অ্যান্টিবায়োটিক পড়বো, আর বেশ কিছু পড়বো, অ্যান্টিফাঙ্গাল পড়বো। তো আমরা চোখের ড্রপের মধ্যে কি কি অ্যানেস্থেসিয়া ড্রপ দেই, খুব একটা হট ইস্যু। কারণ আমাদের চোখে অ্যানেস্থেসিয়া ড্রপ বিভিন্ন কারণে সার্জারি করতে দিতে হবে, সার্জারি ছাড়াও থেরাপিউটিক্যালি দিতে হবে। কি কি আসি আমরা অ্যানেস্থেসিয়া ড্রপকে যদি আমরা ক্লাসিফিকেশন করি, ব্রড হেডলাইনে দুটো ক্লাসিফিকেশন, হচ্ছে স্টার লিঙ্কেজ, একটা হচ্ছে অ্যামাইড লিঙ্কেজ। স্টার লিঙ্কেজ যেটা আছে সেটার ডিউরেশন 10 থেকে 30 মিনিট, আর অ্যামাইড লিঙ্কেজ যেটা আছে সেটা আরো লং অ্যাক্টিং। স্টার লিঙ্কেজ যেটা আছে 10 থেকে 30 মিনিট, মানে এটাকে বোঝাচ্ছে কম, শর্ট অ্যাক্টিং। অ্যামাইড লিঙ্কেজ কয়েক ঘন্টা পর্যন্ত কাজ করে। কোনটা টক্সিক বেশি? স্টারটা টক্সিক বেশি। স্টার ইজ অলওয়েজ টক্সিক। অ্যামাইড মনে রাখবো, অ্যামাইড হচ্ছে যে লং টার্ম ধরে কাজ করবে, লেস টক্সিক। যে জিনিস মোর টক্সিক ওই জিনিস আমরা কখনো লং টার্ম অ্যাকশনের জন্য দিতে পারবো না, শর্ট টার্ম অ্যাকশনের জন্য আমরা দিতে পারবো। এটা আমরা মাথায় রাখবো মেকানিজমটা, যে যে মোর টক্সিক তার সাথে আমরা লং টাইম জার্নি করতে পারবো না, তার সাথে আমরা বেড়াতে লং জার্নি করতে পারবো না। তাহলে আমরা যে টক্সিক কম তার সাথে আমরা লং জার্নি করতে পারবো। আমরা যে কোনো ট্যুরে গেলে লং জার্নি ক্ষেত্রে আমরা সবসময় যে টক্সিক কম, যে মানুষটা টক্সিক বেশি তাকে আমরা সাথে রাখতে চাই না। লং জার্নিতে, লং ডিউরেশনে অলওয়েজ লেস টক্সিক সাবস্টেন্স উইল বি প্রেফার্ড। তাহলে অ্যামাইডটা লং অ্যাক্টিং, লেস টক্সিক। তো মেটাবোলাইজ কোথায় হয়? এল, তাও এল, 3L, এখানে 3টে L। একটা হচ্ছে হ্যাঁ লং, যেটা বললাম লং, এই যে আমাদের লেস টক্সিক, লং অ্যাক্টিং, এবং 3টে L এখানে টোটাল যুক্ত হবে। এবং সর্বশেষ এলটা হচ্ছে লিভারে মেটাবোলাইজ, মেটাবোলাইজ হবে লিভারে। আচ্ছা, আর স্টারটা ঠিক উল্টাটা বলে দিব। এক্সাম্পল যে জিনিসটা আসি, আমার এখানে দুই ধরনের, এখান থেকে এমসিকিউ ক্লাসিফিকেশন থেকে 2 টাইপের এমসিকিউ আসে। একটা হচ্ছে আমি এখন যেগুলো বললাম ওখান থেকে একটা এমসিকিউ স্টেম আসবে, ফলোইং ইজ দ্য ট্রু অ্যাবাউট স্টার লিঙ্কেজ লোকাল অ্যানেস্থেটিক জব। এভাবে ফার্স্টে ফলোইং ইজ দ্য ট্রু অ্যাবাউট অ্যামাইড লিঙ্কেজ লোকাল অ্যানেস্থেটিক জব, এভাবে দিয়ে এখন যে কথাগুলো বলেছি সেগুলাতে আসবে, এরপর এক্সাম্পল থেকেও আসবে। এক্সাম্পলে আমরা যে উদাহরণগুলো দেখছি, না কানেকশন একটু রিস্টোর হয়েছে, শোনা যাচ্ছে এখন? জি স্যার, হ্যাঁ শোনা স্যার, যাচ্ছে, কিন্তু স্লাইড প্রথমটাই রয়েছে। আচ্ছা, হ্যাঁ স্লাইড কি প্রথমটা আছে? ঠিক আছে না এখনো? জি স্যার। ঠিক আছে, আমি ওটাতে আছি, ঠিক আছে। স্টার লিঙ্কেজ এবং অ্যামাইড লিঙ্কেজ একটা এক্সাম্পল মনে রাখবো, মনে রাখার সুবিধার্থে। অ্যামাইড এর বানানটা আমরা একটু দেখি, AMIDE, একটা আই আছে। এই জন্য অ্যামাইড লিঙ্কেজের সবগুলো ড্রপের উদাহরণে দুটো করে আই থাকবে। যেহেতু নামে অ্যামাইডে বলে দিছে আই আছে, আই দিয়ে সে আইডেন্টিফাই করছে আইকে, সে আমাকে চোখ আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছে এখানে আই আছে। আই আছে মানে দুটো করে আই থাকবে অ্যামাইড লিঙ্কেজের সবগুলোতে। আর স্টার লিঙ্কেজের নামের মধ্যে কোনো আই নাই, অর্থাৎ যেহেতু নামের মধ্যে আই নাই সেহেতু আই থাকবে একটা করে। আর ওটাতে আই যেহেতু নামের মধ্যে একটা এক্সট্রা লিখে দিয়েছে এই জন্য দুইটা করে। এটা হচ্ছে মনে রাখার টেকনিক, এটা কোনো এই সূত্র, মানে এটা মনে রাখার একটা নিউমনিক। তাহলে স্টার লিঙ্কেজ আমরা নামগুলো দেখি, না হলে সবগুলো মিলাই ফেলবা পরীক্ষার হলে গিয়ে, যখন এক্সাম্পল দিবে সব নাম একই মনে হবে। একটু খেয়াল করি আমরা স্টার লিঙ্কেজে কোকেইন, প্রোকেইন, টেট্রাকেইন সবগুলো একটা আই। অক্সিবোপ্রোকেইন, অক্সিবোপ্রোকেইন সবাই ইউজ করতে দেখছি আমরা ওয়ার্ডে,
করি না, যারা প্রবলেমে এক্সপোজার আছো সবাই জানো, ওয়ার্ডে করি, ওটিতে করি, অক্সিপ্রোপেন। তো প্রোকেন আমরা ইউজ করি, খুব কমনলি ইউজ করি প্রোকেন। হ্যাঁ, প্রোকেন ড্রপ হিসেবে পাওয়া যায় পিকেন। তো প্রোকেন, টেট্রাকেন, অক্সিপ্রোপেন সবগুলো হচ্ছে স্টার লিঙ্কেজ। এগুলা দিয়ে আমরা যে ফরেন বডি রিমুভ করি একটু করে কোন একটা, ইভেন এখন তো এগুলা দিয়ে অপারেশন সহ করে ফেলে থাকো, কনফিডেন্স থাকবে। তো এগুলো হচ্ছে শর্ট অ্যাক্টিং। আর লং অ্যাক্টিং এর মধ্যে অ্যামাইড লিঙ্কেজ আই দিয়ে বুঝাচ্ছে আমার দুটো করে আই, লিডোকেইন, যেটা আরেকটা নাম লিগনোকেন দেখি দুটা আই, বুপিপিকেন দুইটা আই, মেপিপিকেন দুইটা আই। এগুলো হচ্ছে সব লং অ্যাক্টিং দুইটা আই। আসি আমরা মেকানিজম অ্যাকশন। মেকানিজমে ইনহিবিট স্বাভাবিকভাবে সকল অ্যানেস্থেসিয়া ড্রপেরই মেকানিজমে ইনহিবিট ডিপোলারাইজেশন এবং রিপোলারাইজেশন। অর্থাৎ আমরা অ্যানেস্থেসিয়া মানে কি, সে যাচ্ছে না সেন্সেশনটা, সে কিভাবে সেন্সেশনকে সে প্রিভেন্ট করে, ডিপোলারাইজেশন এবং রিপোলারাইজেশনকে ইনহিবিটের মাধ্যমে। তাহলে মোর ইনহিবিট ডিপোলারাইজেশন এবং রিপোলারাইজেশন, সেটা হচ্ছে কমন মেকানিজম অফ অ্যাকশন। কিভাবে সে নার্ভ ইম্পালসকে যদি কমাতে পারে, অটোমেটিক সে অ্যানেস্থেসিয়া হয়ে যাচ্ছে। এবং ইনক্রিজ দ্য থ্রেশহোল্ড লেভেল অফ এক্সাইটেশন, থ্রেশহোল্ড লেভেল বাড়ালে অটোমেটিক্যালি তার অ্যানেস্থেসিয়া তার হয়ে যাচ্ছে। দাস প্রিভেন্ট দ্য কন্ডাকশন অফ নার্ভ ইম্পালস। খুব ইজি, হ্যাঁ। তাহলে এটা আমাদের অ্যাজ ইউজুয়াল অ্যানেস্থেসিয়ার মেকানিজম। সাইড ইফেক্ট কি? সাইড ইফেক্ট পরীক্ষা আসে। পাংক্টেড এপিথেলিয়াল ইরোশন। পাংক্টেড এপিথেলিয়াল ইরোশন মানে কি, কর্নিয়ার উপরে এপিথেলিয়ামে পাংচ আউট লেশন, একটু একটু করে পাংক্টেড, যে সুইচ দিয়ে ফুটা দিলে পাংটামের মধ্যে যে মুখটা বের হয় এরকম ফুটা ফুটা কর্নিয়াতে এপিথেলিয়ামে ইরোশন হবে, দ্যাট ইজ কল্ড পাংক্টেড এপিথেলিয়াল ইরোশন। বাংলায় বুঝিয়ে দিলাম, চোখ ব্লিঙ্কিং করতে ও কাটা 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 লাগবে। যদি লোকাল অ্যানেস্থেসিয়া যদি বেশি ব্যবহার করা হয় সব সময়, এটা হতে পারে। পরীক্ষা প্রশ্ন আসে পাংক্টেড এপিথেলিয়াল ইরোশন কোন কোন ড্রাগের সাইড ইফেক্ট। হ্যাঁ, কিছু বলবে বলো। স্যার, যে ফরেন বডি যখন উঠানো হয়, হ্যাঁ, তখন তো দেখা যায় যে লোকাল যেগুলি আছে সেগুলি যদি বেশি কিছু সময় ধরে কয়েকবার দেওয়া হয়, তাহলে ফরেন বডিটা খুব ঢিলা হয়ে উঠে আসে। এখন একবার দিয়ে করতে গেলে তো খোঁচাইতে হয় অনেক।
সরি ফর ইন্টারাপশন, টেকনিক্যাল। যে প্রশ্নটা একটু শুনেছিলাম, এরপর আবার স্টপ হয়ে গেছিল। প্রশ্নটা বলেছিল যে মানে যখন আমরা ফরেন বডি রিমুভ করি তখন একবার অ্যানেস্থেটিক ড্রপ দিলে কি রিমুভ করা যায় কিনা, এটা বললো না না? জি স্যার, আমি বলছিলাম যে একবার দিলে সহজে তো বলতেছে না, কয়েকবার দিলে খুব ইজিলি ওটা রিমুভ হয়ে আছে। তাহলে বেশিরভাগ সময় যদি ইউজ করি তাহলে তো এটা কর্নিয়ার জন্য একটা ক্ষতির কারণ নাকি, এটা না জিজ্ঞেস না না, করছি। ওই আমরা যেটা ফরেন বডি রিমুভের জন্য যে রিপিটেড টাইম, প্রথমবার একবার দেয়, এরপর 10 মিনিট পর আবার দেয়, অনেক সময় 5 মিনিট পর দেয়, আবার 10 মিনিট পর 3বারও দেয়, এরকম যারা যেটা দেয় ওটা দিলে কিচ্ছু হবে না। এটা এই লং টার্ম না, এটা হচ্ছে অ্যানেস্থেটিক ড্রপ যদি আজকে ইউজ করি, কালকে ইউজ করি, পরশু ইউজ করে টানা 2-3 সপ্তাহ ইউজ করলে তখন। এই জন্য আমরা রোগীদেরকে দিই না এগুলা। এমনও রেকর্ড আছে রুগীরা চোখ কসকস করতেছে, অ্যানেস্থেটিক ড্রপ দিয়ে আরাম পাইছে, চুরি করে নিয়ে যায়, কিন্তু দোকানে বিক্রি করে না, তাই জন্য জি স্যার, এটা চুরি পাওয়া করে যায় না কিন্তু কোথাও। পাওয়া যায় না, হাসপাতাল থেকে নিয়ে যায় এটা দিয়ে আরাম পায়, এই জন্য। কিন্তু এটা সাইড এফেক্ট বেশি। তা আমরা যতটুকুর জন্য ইউজ করি একবার, ওটা তো কিছুই হবে না। ওটা বারবার বারবার দিলে ঘন ঘন, তখন এই বিষয়গুলো আসে অনেকক্ষণ, মানে কয়েকবার অনেক লং টার্ম ধরে দিলেন। এই জন্য কিছু ইভেন ইন্ডিয়ান ডেমনস্ট্রেশন ক্লাসে দেখবা, যদি কখনো করার সুযোগ হয়, ওরা বলে যারা সারফেস অ্যানেস্থেসিয়া দিয়ে ফ্যাকো সার্জারি করে বারবার ঘন ঘন, লং টার্ম না, ধর দিচ্ছে একবার, একটা ফ্যাকো করতে কয়েকবার তো দিতে হয়, কিন্তু কেউ আছে 2 মিনিট 1 মিনিট পর পরই দেয় অ্যানেস্থেটিক ড্রপ, এটা মানা করেন, কর্নিয়া হেজি হয়ে যায় এই পাংক্টেট এপিথেলিয়াল ইরোশনের জন্য। ওইসব ডেমনস্ট্রেশনে বলা হয় যে মানে এত বেশি দেওয়ার দরকার নেই। অপারেশনের আগে তুমি যেটা বলেছো 1-2বার দেওয়া ওকে, অপারেশনের মাঝখানে একবার দেওয়া যায়, নো প্রবলেম। শেষের দিকে বাবা একবার যেভাবে দিলে হবে, মিনিটে 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 না, এরকম ঘন ঘন ও হবে না, ডিসকারেজ করে। আসলে এটা লং টার্ম দিলে বেসিক্যালি হয়। গুরুত্বপূর্ণ প্রশ্ন জানার জন্য, এটা ভালো প্রশ্ন করেছো, যেহেতু কতদিন লং টার্ম ইউজ করলে এগুলো হয়, এটা হচ্ছে এই ক্ষেত্রে। তাহলে আমরা আসি আবার এই পরীক্ষায়, এমসিকিউ এটা পরীক্ষা আসছে কিন্তু, এটা পাংক্টেট এপিথেলিয়াল ইরোশন যেটা বললাম, এটা কোন কোন এই আমার মেডিসিনের ক্ষেত্রে, কোন কোন এই আমার মেডিকেশনের ক্ষেত্রে পাংক্টেট এপিথেলিয়াল ইরোশন এজ এ সাইড ইফেক্ট আসে পরীক্ষা। এটা পরীক্ষা আসছে একেবারে এফসিবিএস পার্ট 1 অনেকবার আসছে। এটা গুরুত্বপূর্ণ বস্তু। তাহলে একটা তো আমরা অ্যান্সার এখানে পেয়ে গেলাম আজকে, কি লোকাল অ্যানেস্থেটিক ড্রপ, লিগনোকেইন হোক, লিবোকেইন হোক, যেখানে অক্সিবোপ্রোকেন হোক, যেটাই দেখ ট্রু লোকাল অ্যানেস্থেটিক ড্রপ। তাহলে আর কি কি আছে? আর দুটো ড্রাগ আছে, জেনে রাখি অথবা লিখে রাখো, এখনই আসবে সামনে পড়া প্রসঙ্গে, কিন্তু তারপর লিখে রাখলে মনে থাকবে। আর দুটো হচ্ছে, একটা হচ্ছে আমার অ্যানেসাইডস ড্রপ। অ্যানেসাইড, অ্যানেসাইড মানে যে আমরা যে ইউজ করি জিরোম আই ড্রপ, ব্রোমোফেনাক, নেপাফেনাক, হ্যাঁ এই ড্রপটা, এটাও যদি ঘন ঘন দেওয়া হয় পাংক্টেট এপিথেলিয়াল ইরোশন হয়। হ্যাঁ, আরেকটা ড্রপ কি, আরেকটা ড্রপ হচ্ছে বিটা ব্লকার, অ্যান্টিগ্লুকোমা ড্রপটা। তো বিটা ব্লকার তো কি করবো এখন, এটাই কিন্তু তারপরও বিটা অ্যান্টিগ্লুকোমা তো দিতে হয়, তারপরে এটা 3 নম্বরে। এই জন্য অনেক রুগী বলবে গ্লুকোমার ওষুধ ব্যবহার করছি, বিটা ব্লকার, চোখ লাল হয়ে গেছে, চোখে একটু কসকস করতেছে, এই কথাগুলো বলে। তারপর আমরা বিটা ব্লকার, এই জন্য দেখা যায়, দেখে একটা খেয়াল করে দেখো, যারা রিচ, তাদের টাকা পয়সা আছে, আমরা পারতে তাদেরকে বিটা ব্লকার না দিয়ে অন্যান্য আরো অনেক ওষুধ আছে, অন্যান্য গুলা দিই, কম্বিনেশন ড্রাগ দেয়, হম, অন্যান্য ওষুধ গুলা দেই। বিটা ব্লকারের দাম কম আছে, দেখে দেখ তাদের তাদের এই ক্ষেত্রে পাংক্টেশন হয়, তবে তারা আস্তে আস্তে সেন্সিটাইজড হয়ে যায় অনেক সময়, এটা 3 নম্বরে আসে আর কি। তাহলে যদি আসে এমসিকিউ তে 3টা ট্রু। হম, আচ্ছা। তাহলে আমরা আসি এবার এই, এটা ছাড়া আর কি সাইড ইফেক্ট আছে? টপিক্যালি ডিলে ওন হিলিং, ওন হিলিংটা ডিলে হবে। সিস্টেমিক সাইড ইফেক্ট অ্যাজ ইউজুয়ালি হাইপার সেন্সিটিভিটি, পালপিটেশন, টেকিকার্ডিয়া, এরিথমিয়া, এগুলা। তাহলে পরের প্রশ্ন যেটা আসে পরীক্ষায়,
Why lignocaine and bupivacaine are used combinedly during the intraocular surgery? Why during intraocular surgery তে আমরা যখন ড্রপ ইউজ করি লিগনোকেইন এবং বুপিভাকেইন দুটো একসাথে দেয়া হয় কেন? পরীক্ষা অনেকগুলো কারণ দিবে, সবগুলো কম বেশি ট্রু, কিন্তু মেইন অ্যান্সার হবে এই দুটো। একটা হচ্ছে লং ডিউরেশন অ্যাকশন, একটা হচ্ছে ইন্টারমিডিয়েট অ্যাকশন। কারণ একটা শর্ট টাইম একটা লং টাইম দুটো দিলে তো একটা ইন্টারমিডিয়েট অ্যাকশন হবে এটা। আর প্রশ্ন যদি আসে হয় অ্যাড্রিন ইউজ করি, আমরা অনেক সময় ওটিতে আমরা একসাথে অ্যাড্রেনালিন ইউজ করি কেন? যাতে ব্লিডিং কম হয় ভ্যাসোকনস্ট্রিকশনের মাধ্যমে, প্রলং অ্যাকশন অফ অ্যানেস্থেসিয়া হয়, ভ্যাসোকনস্ট্রিকশনের মাধ্যমে সিস্টিক অ্যাবজর্পশন কম হয়। এই প্রশ্নটার এমসিকিউ পরীক্ষায় দুইভাবে আসে, খুব মজার এটা এমসিকিউটা। ওয়াই অ্যাড্রেনালিন ইউজ ইন লিগনোকেইন প্রশ্নটা যদি আসে, এটা যদি এমসিকিউ আকারে আসে, যা দেখতেছি আমরা এখানে এই স্লাইডে সবই ট্রু, স্বাভাবিক বিষয়। বাট ইফ ইট ইজ কাম ইন সিঙ্গেল বেসড কোয়েশ্চেন, হোয়াট উইল বি দ্য অ্যান্সার? তখন আমার অ্যান্সারটা হবে ভ্যাসোকনস্ট্রিকশন অনলি। এই সবগুলো দিবে। ধরো adrenaline is used with lignocaine due to systemic absorption, less bleeding, long action of action, vasoconstriction দিল, সবই ট্রু, কিন্তু সবগুলোর মাথা মেইন কজ কি? ভ্যাসোকনস্ট্রিকশনের কারণে তো এগুলো হচ্ছে। সিঙ্গেল বেসড অ্যান্সারে আমরা মনে রাখবো যা যা অ্যান্সার আছে তাদের ম্যাক্সিমামই ট্রু, কিন্তু আমাকে সিঙ্গেল বেস্ট বলছে, গুড, বেটার, বেস্ট মানে ভালোটাই বের করতে হবে। অর্থাৎ বাকি দুইটাও ট্রু হলেও যেটা বেস্ট অ্যান্সার ওটা আমাকে দিতে হবে। তাহলে ভ্যাসোকনস্ট্রিকশনটা তখন শুধু ট্রু হবে, বাকি সব ফলস হবে। আর যদি সেটা এমসিকিউ আকারে আসে, স্বাভাবিকভাবে অল ইজ ট্রু হবে। আশা করি বুঝতে পারছি ব্যাপারটা। কাদেরকে দেয়া যাবে না? সবাইকে দেয়া যাবে, এটা এমনি লিখছে বইয়ে, থিওরিটিক্যালি হার্ট ডিজিজ এবং হাইপারটেনশন। আমরা বরং কার্ডিয়াক পেশেন্টকে আরো বেশি দিই লোকাল অ্যানেস্থেটিক ড্রপ, সাধারণত তাদেরকে সিস্টেমিক যে, কারণ একটা কার্ডিয়াক পেশেন্টকে আমরা যদি ইনজেকশনের মাধ্যমে দেওয়াচ্ছে সারফেস অ্যানেস্থেসিয়া দিয়ে যে কোনো কাজ করাটা বেটার। ইনজেকশনের মাধ্যমে সিস্টেম সার্কুলে যাওয়ার চান্স মোর বেশি, সেজন্য। কিন্তু তারপরেও কন্ট্রাইন্ডিকেশন গুলো অ্যাজ ওয়েল থিওরিটিক্যালি যদি আসে সেই হিসেবে লেখা। প্র্যাকটিক্যাল স্যাররা প্রশ্ন করলে এটা দিবে না। থিওরিটিক্যাল স্যার আছে কিছু যারা প্র্যাকটিস করে না, ওরা দিলে অনেক সময় এটা দেয়, এমনি দেয় না। ভাইটাল ডাই চলে আসি, তাহলে আমাদের অ্যানেস্থেসিয়া শেষ। অল্প না, পড়া খুবই অল্প, কিন্তু অ্যানেস্থেসিয়া এখান থেকে ঘুরে ফিরে পেঁচায় পৌঁছায়, বিভিন্ন ভাবে প্রশ্নটা আসে। ভাইটাল ডাই কি রং? চোখে আমরা কি কি রং ইউজ করি? ডাই তা কমনলি আমরা সবাই চিনি, এখানে চিনি না কেউ নাই, আপনার মধ্যে যারা একদিনও কাজ করছে তারাও জানি। একটা হচ্ছে ফ্লুরোসেন্ট ডাই, একটা হচ্ছে কি ফ্লুরোসেন্ট ডাই। তো ফ্লুরোসেন্ট ডাইটা কি? ফ্লুরোসেন্ট ডাইটা কি মেকানিজমে কাজ করে? প্রথম কথা, এটা হচ্ছে আমার শর্ট ওয়েভলেংথকে যখন স্টিমুলেট করে কোবাল্ট ব্লু দিয়ে, লং ওয়েভলেংথ এমিট করে। আমি হালকা করে তাকে স্টিমুলেট দিলাম, হালকা করে একটা থাপ্পড় দিলাম, সে খুব জোরে আমাকে লাথি ব্যাক করলো, এই মেকানিজম। অর্থাৎ শর্ট ওয়েভলেংথ 490 ন্যানোমিটার ওয়েভলেংথ পরীক্ষা আসে, কিন্তু এটা মনে রাখবো। হালকা করে তাকে আমি একটা থাপ্পড় দিলাম, সে আমাকে খুব জোরে একটা ব্যাক করলো, এটা মনে রাখলে জিনিসটা মনে থাকে। নাহলে এই 490 আর 560 কে আমরা উল্টাপাল্টা, 530 কে আমরা উল্টাপাল্টা করে ফেলি। কখন 490 লিখবো, কখন 530 লিখবো, একটাতে আমাদের চলে যায়। সো বি কেয়ারফুল। যেটা স্টিমুলেট হবে সেটা হবে শর্ট 490। না, বলো, এনি কোয়েশ্চেন? কিছুকে জিজ্ঞেস করছিলা কেউ? আচ্ছা, কিছু জিজ্ঞেস করছো নাকি, কোয়েশ্চেন করছো নাকি মনে হয় এখন মাঝখানে? আচ্ছা ঠিক আছে, তাহলে শর্ট ওয়েভলেংথ 490 ন্যানোমিটারে স্টিমুলেট করবে কোবাল্ট ব্লু দিয়ে।
অবশ্যই ফ্লুরোসেন্ট লাগালে আমার উপরে যে লাইটটা আছে ওখানে আমরা ব্লু ফিল্টার টেনে দিব, কোবাল্ট ব্লু। এবং ভিতরে আমি দেখবো কি ওই কালারটা, ফ্লুরোসেন্সের কালারটা কিন্তু অরেঞ্জ কালার, কমলা রঙের। তাহলে ফ্লুরোসেন্ট স্ট্রিপ অথবা ড্রপ যাই দেয়, অনেকে ড্রপ দেয়, ড্রপটা স্ট্রিপ থেকে বিশেষ করে ড্রপ গুলাই ড্রপ বানায় ফেলে বরকত হওয়ার জন্য। বলে অনেকগুলো স্ট্রিপ খরচ হবে, 5-6টা 4-5টা স্ট্রিপকে ওই যে এই একটু আগে যে আমরা ড্রপটা পড়লাম লোকাল অ্যানেস্থেটিক অক্সিপ্রোপেন প্রোকেন, ওটা ঢাকনা খুলে ওখানের মধ্যে চুবাই ফেলে সবগুলো অক্সিপ্রোপেনকে ফ্লুরোসেন্ট ডাইয়ের রঙে রঞ্জিত করে ফেলে, 4টা স্ট্রিপ চুবাইলে হয়ে যায় 4-5টা স্ট্রিপ। তাহলে দেখা যায় কি এক ফোঁটা একটা ভাইয়াল ড্রপ দিয়ে প্রায় না কমপক্ষে 30-40 জনকে দেওয়া যায়, অনেক সময় আরো বেশি দেওয়া যায়। এক ফোঁটা দিলে তো হয়ে যাচ্ছে ডাই। অনেকে এই কাজটা করে, এটা হচ্ছে বুদ্ধি আর কি, বরকত হওয়ার বুদ্ধি, বাঙালি বুদ্ধি। এমনিতে আইডিয়াল হচ্ছে একটা স্ট্রিপ দিয়ে একজনকে। এখন একটা স্ট্রিপ দিয়ে একজনকে করতে হলে আমাকে আগে কিন্তু স্ট্রিপটা দিলে তো সে চোখ ব্লিঙ্কিং করবে, সেজন্য আগে হুম, উম, তো আগে তাহলে আগে ফার্স্টে এমনিতে দেওয়ার সময় চোখ ব্লিঙ্কিং না করার জন্য আগে কিন্তু লোকাল অ্যানেস্থেটিক ড্রপ দিতে হবে, এরপর স্ট্রিপ দিয়ে চোখের যে আইলিডকে নিচে ব্যাট করে ওখানে এটাকে রাবিং করতে হয় হালকা, তাহলে এটা পুরোটা কালার হয়ে যায়। ঠিক আছে, আল্লাহ বর্ষা। তাহলে এরপর আসি আমরা, তাহলে এখানে আমাদের ইয়েলো অরেঞ্জ কালার হলেও ব্লু ফিল্টার পরার পরে যখন স্টিমুলেট হবে ব্লু ফিল্টার দিয়ে এমিট হবে কালারটা কেমন, গ্রিন কালার, সবুজ রং। তাহলে এটাই হচ্ছে মেকানিজম, পরীক্ষা আসছে অনেকবার, আশা করি মেকানিজম সবাই বুঝছি আমরা। ইন্ডিকেশন কি, কর্নিয়াল সারফেস স্টেইনিং উইথ এপিথেলিয়াল ডিফেক্ট, বি কেয়ারফুল। সারফেসে যদি কোনো কারণে ইরোশন হয়, কাটা যায়, ঘষা খায় এগুলোতে, অথবা কোনো ওন গ্যাপ হয়, ফুটা হয়ে যায়, তখনও হবে শিডেল টেস্ট। এছাড়া আমার ইন্টারকুলার প্রেসার ম্যানেজমেন্ট আইপি দেখার সময় গেটের আগে করি, টিয়ার ফ্লেম ব্রেকআপ টাইম দেখার জন্য আমরা ড্রাই আইতে করি। ড্রাই আইতে যখন আমরা এটা দিব দেখবো লোয়ার টিয়ার মিনিসকাস অর্থাৎ লোয়ার আইলিডের উপরে পানির যে আস্তরটা আছে সেই আস্তরটা খুব দ্রুত শুকায় যাচ্ছে, অথবা খুবই পাতলা নাই বললেই চলে। এটার একটা নর্মাল দেখতে হবে, এই জন্য এখন এই আস্তর কেমন এটা আমি সারাদিন মুখে লেকচার দিলে কোনো কাজ হবে না। ভালো মানুষের এমনি নর্মাল রোগীর একটু করে এক ফোঁটা যাদের ইনস্টিটিউশনে কিংবা যারা যেখানে কাজ করে ওখানে যদি ড্রপ আকারে বানানো থাকে বরকতের জন্য, ড্রপ দিয়ে হলো এই নর্মাল রোগীর বসায় বসায় স্লিট ল্যাম্পে দেখবা, তাহলে বুঝবা যে লোয়ার টিয়ার মিনিসকাসের নর্মাল আইতে কিরকম, তখন অ্যাবনর্মালটা বুঝতে সহজ হবে যে টিয়ার ফিল্মের এটা কেমন মিনিসকাস। এটা হচ্ছে ইজি পয়েন্ট। এছাড়া টিয়ার ফিল্ম ব্যাকআপ টাইম, একটা ব্লিঙ্কিং করলে চোখে দিলাম, চোখ খুললো আবার বন্ধ করলো, দেখা একটা ব্ল্যাক স্পট তৈরি হয়, এটাও নর্মাল আইতে প্র্যাকটিস করলে, অ্যাবনর্মাল আইতে তখন বুঝলে একদিন ড্রাই আই পাইলে তখন বোঝা যাবে। অনেকগুলো নর্মাল আইতে প্রতিদিন একটা দুটা পেশেন্টের ধরে আচ্ছা দেখি আপনার চোখটা ভালো আছে নাকি, পেশেন্টকে স্লিট ল্যাম্পে বসে এক ফোঁটা ফ্লুরোসেন্ট ডাই দিয়ে অথবা একটা স্টিপ দিয়ে একটু রাবিংকে দেখে চোখ বন্ধ করেন খুলেন, বন্ধ করেন খুলেন বললে টিয়ার ফিল্ম ব্যাকআপ টাইমটা বুঝে যাবো। সে আস্তে করে একটা আস্তে আস্তে ব্ল্যাক আস্তে করে টিয়ার ফিল্ম ব্যাকআপ টাইম, এটা মেকানিজম, ব্ল্যাক স্পট তৈরি হচ্ছে একটা টাইম ডিউরেশন নর্মাল করতে, এটা আমরা কয়েকটা রুগী দেখলে বুঝে যাবো। এরকম 10টা-15টা রুগী করলে, এক সপ্তাহ করলে ডেইলি 2টা করে, সপ্তাহে 14টা শেষ, এক সপ্তাহ পরে একটা মাথায় আইডিয়া হয়ে যাবে। তারপর আমরা যদি ইনকেস কখনো ড্রাই আই পেশেন্ট পাই আমরা ডিফারেন্সিয়েটটা করতে পারবো। The fluorescent dye disappear time that is also same, ডাই এর ক্ষেত্রে আস্তে আস্তে যে ডিসঅ্যাপিয়ার এই টাইমটা আমরা বুঝতে পারবো। জোন ডাই টেস্ট, এটা হচ্ছে লেকম্যান প্যাটেন্সি, এটাও ডাই এর একটা পরীক্ষা। ফ্লুরোসেন্ট এনজিওগ্রাফি, আমরা হার্টে যেমন এনজিওগ্রাফি পরীক্ষা করি এরকম চোখের এনজিওগ্রাফ পরীক্ষা করা হয়। হার্টে যেমন ব্লকের ক্ষেত্রে হার্টে পরীক্ষা এনজিওগ্রাম করা হয়, চোখের ফান্ডাস ফ্লুরোসেন্ট এনজিওগ্রাম বলে, এটা আমরা চোখের ব্লকের ক্ষেত্রে পরীক্ষা করি কোথাও ব্লক হয়েছে কিনা। আমার চোখের স্ট্রোক হয়, হার্টে যেমন হার্ট অ্যাটাক হয় চোখের এরকম আমরা বলি চোখের স্ট্রোক কিরকম, সিআরবিও, সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশন, তারপরে ব্রাঞ্চ রেটিনাল ভেইন অক্লুশন, হেমি রেটিনাল ভেইন অক্লুশন, এই অক্লুশন গুলো হওয়ার পরে অথবা সিএসসিআর বলি, এইসব ক্ষেত্রে আমরা যে তখন কোন জায়গায় ব্লক হয়েছে এগুলো আমরা পরবর্তীতে একুইট কন্ডিশনটা একটু সাবসাইড হওয়ার পরে ফান্ডাস ফ্লুরোসেন্ট এনজিওগ্রাম করে কোন জায়গায় ব্লক হয়েছে আমরা ডিটেক্ট করে বের করি।
যে এই জায়গায় ব্লক হয়েছে, তখন এই ফান্ডাস ফ্লুরোসেন্ট এনজিওগ্রামে বেসিক্যালি এই ফ্লুরোসেন্ট ডাইটা দেওয়া হয়। তবে ডিফারেন্স হচ্ছে ওখানে এই এনজিওগ্রামের কনসেন্ট্রেশন ইজ ডিফারেন্ট দেন চোখের ড্রপের থেকে। ঠিক আছে, এটাই। আসি এরপর পরের ডাই। তাহলে ফান্ডাস ফ্লুরোসেন্ট ডাইয়ের একটু হলো, এরপর আসি পরের ডাইটা হচ্ছে রোজ বেঙ্গল। ঠিক আছে, বাংলার, ঠিক আছে, গোলাপ, রোজ বেঙ্গল ডাই। রোজ বেঙ্গল ডাই কি হলো? রোজ বেঙ্গল ডাই হচ্ছে দেখতে লুক রেড, নামিতে বাংলার গোলাপ, টকটকে লাল, স্টেন অনলি ডেবিটিয়ালাইজড টিস্যু, স্টেন অনলি ডেবিটিয়ালাইজড অর্থাৎ মরা টিস্যু। তাহলে মরা টিস্যু মানে কি বোঝাচ্ছে? কর্নিয়ার যে টিস্যুটা পুরনো কর্নিয়াল আলসার হয়ে গেছে, ফ্রেশ অ্যাব্রেশন না, ফ্রেশ অ্যাব্রেশনে পরীক্ষা যদি দেয়, ফ্রেশ অ্যাব্রেশনে গেছে অবশ্যই ফ্লুরোসেন্ট দেয়, কারণ আমার টিস্যুটা নষ্ট হয়নি, জাস্ট অ্যাব্রেশন হয়েছে অথবা কাটছে অথবা ফুটো হয়েছে। আমরা তখন সিরিয়াল টেস্ট করতেছি, এপিথেলিয়াল স্টেনিং দেখছি। আর হচ্ছে আমার কর্নিয়াতে কোনো ভাইরাস আসছে, হারপিস সিমপ্লেক্স, হারপিস জোস্টার এসে কর্নিয়াতে অসংখ্য ডেড টিস্যু তৈরি করে ফেলছে। প্রতিনিয়ত কর্নিয়ার কিছু অংশ ক্ষয় হয়ে যাচ্ছে, ওখানে ইনফ্লামেশন হয়ে গেছে। এই সে ডেড ডেবিটালাইজড টিস্যু যদি বলা হয়, দ্যাট ইজ আ রোজ বেঙ্গল। বাংলার গোলাপের মতো রং হবে বাংলার মরা টিস্যুতে, এটা মনে রাখবো, মরা মরা টিস্যু সব স্টেন অনলি ডেবিটালাইজড টিস্যু। ইন্ডিকেশন কি? ড্রাই আই, সিভিয়ার ড্রাই আই, আসলে শুধু নট অনলি ড্রাই আই, যাদের অনেক বেশি ড্রাই আই, শুকায় শুকায় কাঠ হয়ে যায়, শুকনো মরুভূমিতে, শুকনো ওই যে আমাদের যে ভাদ্র মাসে শুষ্ককালে যেভাবে বিল ফেটে যায়, বিল, এই যে ধানের বিল ফাটা ফাটা গ্রামে গঞ্জে দেখছেন যে কিভাবে ফেটে চৌচির হয়ে যায় ধান যখন থাকে না ভাদ্র মাসে, ওভাবে চোখের ভিতরে ডাইরেক্ট এরকম অবস্থা হয়। সিভিয়ার ড্রাই আই, চোখের কর্নিয়ার উপরে এপিথেলিয়াম ফেটে ফেটে যায়, কর্নিয়ার এপিথেলিয়াম থেকে সুতার মতো বাইরে, এই যে কি, এটা যে ফিলামেন্ট, সুতাটা, এই যে ফিলামেন্ট একেবারে কর্নিয়ার এপিথেলিয়াল ইরোশন হয়ে হয়ে ছিঁড়ে ছিঁড়ে পুরো এপিথেলিয়াম, মানে খুব ডেঞ্জারাস অবস্থা। রুগী তো, এগুলা রুগী যদি জীবনে একবার পাও আর কেউ ভুলবা না। একটা রুগী একবার দেখলে এবং ওই রুগী 2-3বার ফলো আপ দিলে বুঝবা কত কষ্ট, যে রুগী বারবার আসবে। এই ট্রিটমেন্ট তো বিগোরাসলি আর্টিফিশিয়াল টিয়ার দিচ্ছ, 2 ঘন্টা পর আর্টিফিশিয়াল টিয়ার দেন, 1 ঘন্টা পর দেন, রাতে ঘুমানোর সময় জেল দিয়ে ঘুমান, ও কিছুক্ষণ ভালো থাকে আবার আসে, এবং প্রত্যেকবার ফিলামেন্ট গুলো তুলে দিতে হয়, কারণ কর্নিয়া তো চেটে ছিল। এগুলো তো সব ডেড ডেবিটালাইজড টিস্যু। তাহলে স্যার এই জায়গাতে একটা কথা আছে, ফিলামেন্ট গুলা তোলার পরে স্যার ট্রিটমেন্ট হুম, প্ল্যান কি স্টেরয়েড দিব নাকি হচ্ছে শুধু অ্যান্টিবায়োটিক ড্রপ দিব? এটা নিয়ে একটু কনফিউজ হয়ে যাওয়া লাগে। হ্যাঁ, এটা আসলে মাইল্ড স্টেরয়েড দিতে হয়, তবে মাইল্ড স্টেরয়েড মিক্স অ্যান্টিবায়োটিক দেয় সাধারণত, কিন্তু কোন ক্ষেত্রে আমরা দিব না, এখানে একটা বিষয় আছে। আমাদের প্রফেসর আব্দুল কাদের স্যার একটা সুন্দর কথা বলে, যিনি বর্তমান কর্নিয়া সোসাইটির প্রেসিডেন্ট বাংলাদেশে। বলে কি, একটা জিনিসের ফাতোয়া আমরা সবাই জানি, ধরে এই যে জিনিসটা এটা ফাতোয়া, কিন্তু আমরা দিতে পারবো না কারণ আমরা মুফতি না, জেনলেও দিতে পারবো না, মানুষ মানবে না, কিংবা আমার বিরুদ্ধে এলিগেশন আনতে পারে, কারণ আমরা মুফতি না। এটা আব্দুল কাদের স্যার। একইভাবে এই যে এই প্রশ্নটা করছে, এটা যে আসলে কিন্তু এটা সারা কিন্তু এটা মাইল্ড স্টেরয়েড দেয়, কিন্তু প্রশ্ন হচ্ছে কর্নিয়াল এখান থেকে এরিয়েশন, সেখানে মাইল্ড স্টেরয়েড দিলে এটা যদি রিঅ্যাকশন হয়, হ্যাঁ রিঅ্যাকশন হতে পারে। রিঅ্যাকশন হলে কর্নিয়াওয়ালারা ছাড়া বাকিরা যদি দেয়, অ্যাজ ইউজুয়াল জেনারেল অপথলমোলজিস্ট যদি দেয়, সে যদি মামলা খায়, কর্তৃপক্ষ দায়ী থাকবে না, এরকম বিষয়টা হচ্ছে। যদি এটা এক্সপায়ার্ড হয় তখন কি হবে? কিন্তু কর্নিয়ার যারা সাব স্পেশালিস্ট আছে তাদের জন্য এটা অ্যালাউড, কারণ তারা বুঝে কোন ক্ষেত্রে দিব কোন ক্ষেত্রে দিব না। যদি এটা মুছে তোলার পরে দেয় মাইল, তারপর তারা কিছু কিছু রোগে যার করতে রিয়াকশনটা বেশি, অনেক রোগী আছে সেন্সিটাইজ, রেগুলার এই ফিলামেন্ট গুলো তুলছে, তার প্রায় সময় সিভিয়ার ডায়া, এগুলো ট্রিটমেন্ট নিচ্ছে, সে সেন্সিটাইজ, তার ক্ষেত্রে দেয়াটা মানে কোনো কষ্টই হয় না তার। আবার কিছু রোগী আছে সেন্সিটিভ, এই দেওয়ার পরে, স্টেরয়েড দেওয়ার পরে, যেহেতু আমরা জানি যে ক্যারাটাইটিস স্টেরয়েড দেওয়া যায় না, এটা আমরা খুবই একদম কমনলি সব এমবিবিএস স্টুডেন্টরাও জানে, এটাও তো এক ধরনের ক্যারাটাইটিস। দেওয়ার পর অনেকের আবার রিয়াকশন হয়ে বসে থাকে। তাহলে ওই পেশেন্ট দেখে কর্নিয়া যারা সাব স্পেশালিস্ট, খালি কর্নিয়া রোগী অসংখ্য রোগী দেখে, ও একটা বুঝতে পারে যে এটার ক্ষেত্রে দিবে, এটার ক্ষেত্রে এটার ক্ষেত্রে রিয়াকশন একটু কম আছে, এ মোটামুটি সেন্সিটাইজ, এর ফটোফোবিয়া কম আছে,
একে দেয়া যাবে, বোঝা যাচ্ছে, এরকম করে সে একটা অ্যাসেস করতে পারে পেশেন্টের কন্ডিশন দিয়ে। তো স্যার ওটা বলে যে তোমরা দেওয়ার সময় স্টার্ট দেওয়ার সময় একজন কর্নিয়ার কাছে পাঠা দিবা, পরবর্তী দরকার হলে তোমরা চালাইও, কিন্তু কারণ তোমরা তো এটার মুফতি না, স্যারের অ্যান্সার হচ্ছে মুফতি না, এই জন্য তোমরা লিগাল ইস্যুতে করতে পারো কোনো ধরনের সাইড এটা হলে। এটা একটা অ্যান্সার। মূলত হচ্ছে এটা অ্যান্সার হচ্ছে ফেলাসি, যেটা স্টুডেন্ট দেওয়া যাবে তবে ক্ষেত্র বিশেষে। আর সেই পয়েন্ট হচ্ছে স্টুডেন্ট না দিয়ে আমরা যারা জিপি অপথলমোলজি প্র্যাকটিস করি, স্টুডেন্ট না দিয়ে এমনি ড্রপ দেন, সাথে কি পাশাপাশি আর্টিফিশিয়াল দিয়ে দেন। প্রবলেম তো স্যার অন্য জায়গায়, আমরা যারা জিপি করি দেখা যায় স্যার এই রুলস গুলা যখন মানতে যাই পেশেন্ট দেরি হয় না, হ্যাঁ একটু লেট হলে আরেকজনের কাছে যখন যায় সে ঠিকই স্টেরয়েড দিয়ে যায়, তখন নাম হয়ে যায় সে ভালো ডাক্তার, এই ডাক্তার না। ওগুলা নিয়ে চিন্তা করে দরকার নেই, ওগুলা ওগুলা আমার চিন্তা করতে হবে না, আমরা আমাদের লাইনে ইথিক্যালি থাকবো, সমস্যা নেই, সেভে থাকবো, বুঝলে নাই? ঠিক উল্টাটা যখন হবে তখন কি হবে এটা চিন্তা করলে হবে, মানে এর উল্টাটাও হয় অনেক সময়। উল্টাটা তো এর ঘটেই উল্টাটা না হয় স্যার, কি, হঠাৎ করে। এর উল্টাটাও হয় যে আমি তো এত খারাপ ছিল না কি, ডাক্তার সাহেব কি ওষুধ দিছে এরপর আলসার হয়ে গেছে। আমার তো এক কলিগের, দুই কলিগের হয়েছে এরকম, এক কলিগ তো মামলাই খাইছে কর্নিয়ার একটা আলসার নিয়ে, আর এক কলিগের মামলা খাই নাই কিন্তু তার খুব বদনাম হয়ে গেছে, কারণ এরপরে স্টেরয়েডের অ্যাকশনের কারণে কর্নিয়া পার্মানেন্ট স্কার হয়ে গেছে। পার্মানেন্ট স্কার মানে তার এই স্কার আর যাবে না, সারা জীবনই থাকবে। তাহলে তো সে তো মানে ধরা টানা পুরো খাইলো না। তো ওটা চিন্তা করতে হবে যে আরেকজনের কাছে গিয়ে ভালো হইলো হোক লোকটা, কিন্তু আমার বদনাম যেন না হয়, তো এটা। আর আমি বদনাম থেকে সেভ থাকাটা জরুরি বেশি ক্রেডিট পাওয়ার থেকে, বুঝো না? তোমার রুগী 20টা রুগী সুনাম করার থেকে একটা রুগী বদনাম করলে আর 100টা রুগী কমে যাবে। ঘটনা হচ্ছে ওই জায়গায়, একটা একটা অকারেন্স ঘটলে আর মামলা টামলা খাইলে তো কথাই নেই। বললাম না, একটা তো মামলাই খেয়ে গেছে আমার একেবারে খুব ক্লোজ, এই এক কর্নিয়াল, ওইটা ইরোশন, একটা আলসার, ওই ইচ্ছা হলে ইরোশন হয়েছিল, ইরোশন জাতীয় আঘাত খাইছে, একটু হয়েছে ইরোশন। এই ওটা পাশাপাশি ওষুধের এই ডোজের মধ্যে ওর থেকে মনে হচ্ছে দিতে হবে, দিল তাড়াতাড়ি ভালোর জন্য, হয়ে গেছে আলসার। আলসার থেকে তো পুরো কর্নিয়া ড্যামেজ, তারপর পরবর্তী আলসার থেকে হয়ে বসে আছে এন্ড অফ, মানে পুরো কর্নিয়া চোখটাই ফেলা দিয়েছে এক সময় গিয়ে, ছোট থেকে। এটা আর কি, ক্রেডিট নিতে গিয়ে হিতে বিপরীত হয়েছে, ওটা আরো ডেঞ্জারাস বেশি, এই আর কি। আসি আমরা পরের ড্রপে, অপথলমিক অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ। অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ কি কি আছে আমরা চোখের মধ্যে? স্টেরয়েড এক ধরনের অ্যান্টি ইনফ্লামেটরি, এই যে স্টেরয়েডের কথা বলছিলাম, এনএসএডস একটা অ্যান্টি ইনফ্লামেটরি। স্টেরয়েডের মধ্যে যা যা আছে আমাদের বাংলাদেশে, হাইড্রোকর্টিসন, প্রেডনিসোলন, হ্যাঁ, ডেক্সামিথাসন, বিটামেথাসন, সবগুলো। এনএসএডস এর মধ্যে যা যা আছে, আইবুপ্রোফেন, ইনদোমিথাসন, যা যা আছে সব। স্টেরয়েডের ইউজ কি অ্যান্টি ইনফ্লামেটরি হিসেবে আমরা ব্লোফেরাইটিস এর ক্ষেত্রে ইউজ করবো, ব্লেফারজমিন আইলেশন কোরাই, ইনফ্লামেশন, মেরুবেন গ্ল্যান্ড ইনফ্লামেশন, অ্যালার্জি কনজাংটিভাইটিসও আমরা মাইল্ড স্টেরয়েড ইউজ করি। স্টোমাল ক্যারাটাইটিসে তো অবশ্যই ইউজ করি, ইউভাইটিসে ইউজ করি। ইউভাইটিসে তো স্টেরয়েড মেইন ট্রিটমেন্ট। পরীক্ষায় যদি কখনো ইউভাইটিসে ট্রিটমেন্ট দেয়, অ্যান্টিবায়োটিক যা দেয় সবই ফলস। আমরা যদিও অ্যান্টিবায়োটিক সহ সব ট্রিটমেন্ট দেই রোগীকে, কিন্তু সিঙ্গেল বেস্ট অ্যান্সার একটাই অ্যান্সার, স্টেরয়েড সিঙ্গেল বেস্ট ইউভাইটিসের ট্রিটমেন্টে। অ্যাকিউট কনজেস্টিভ গ্লুকোমা অবশ্যই স্টেরয়েড দেই। এপিস্ক্লেরাইটিস স্টেরয়েড ইউজ করি, এবং অপটিক নিউরাইটিস তো স্টেরয়েড লাগবেই, বোথ টপিক্যালি এন্ড অলসো ইভেন ইন্টারভেনাস মিথাইলপ্রেডনিসোলন আইভিএমপি মাধ্যমেও দিই। অ্যান্টিফাইব্রোটিক এক্সেন্টের ক্ষেত্রে যখন হিলিং কর্নিয়াল আলসারের ক্ষেত্রে দেয়, ফিল্ট্রেশন সার্জারির ক্ষেত্রে, ট্রাবেকুলেক্টমি, গ্লুকোমা সার্জারির ক্ষেত্রে দেয়, ক্যারাটোপ্লাস্টিক ক্ষেত্রে তো অবশ্যই দেই, বিকে সিন্ড্রোম, বকয়নাকে হারাটা সিন্ড্রোমে দেই, সার্কোইডোসিস, লাংসে টিউবারকুলোসিস সার্কোইডোসিস, যেমন চোখে সার্কোইডোসিস ছিল তখনও দেই। এছাড়াও জায়েন্ট সেল আর্টারাইটিস এর মতো সব জায়গায় আমরা স্টেরয়েড ইউজ করি। তাহলে স্টেরয়েডের আমরা অনেকগুলো ইউজ। এখানে আমরা একটা দেখছি একটা পাথওয়ে, যে এমবিবিএস এর, সে ফার্স্ট ইয়ারে বায়োকেমিস্ট্রি থেকে আমরা এই পাথওয়েটা পড়ছি, যদি একটু খেয়াল করে মনে থাকে দেখছি, হ্যাঁ, এমবিবিএস এর সর্বপ্রথম ফার্স্ট ইয়ারে বায়োকেমিস্ট্রিতে পড়ছি আমরা। এরপর থেকে এই পাথওয়ে আমাদের জীবন অসংখ্যবার আসছে। এমবিবি তাহলে এখন আর সর্বশেষ পোস্ট গ্রাজুয়েশন এসে আমরা এটা পড়তেছি যে কিভাবে অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ কোথায় কোথায় কাজ করে। ল্যাম্বেন ফসফোলিপিড থেকে অ্যারাকিডোনিক অ্যাসিড ওই জায়গায় কাজ করে, ব্লকেজ বাই ফসফোলাইপেজ, ওখানে যে এই স্টিমুলেট বাই ফসফোলাইপেজ, ওখানে যদি ব্লক করে স্টেরয়েড, এটা পরীক্ষা দিবে সিঙ্গেল বেস্টে কে কোথায় ব্লক করে,
পাথওয়েতে। আবার অ্যারাকিডোনিক অ্যাসিড থেকে দুইজনে সাইক্লোঅক্সিজেনাস পাথওয়ে, লাইপোক্সিজেনাস পাথওয়ে, কক্স পাথওয়ে, হক্স পাথওয়ে আমরা যেটা বলছি লক্স পাথ। সাইক্লোঅক্সিজেনাস পাথওয়েকে ব্লক করে NSAIDs, লাইপোক্সিজেনাস পাথওয়ে লিকোট্রিন, লাইপোক্সিন, লাইপোক্সিন পাথওয়ে দিয়ে আসে। ওখান থেকে আমরা ওটা বাড়াই কি লিকোট্রিন লাইপোক্সিনটা আমার পিএইচ যে পারমিএবিলিটি বাড়ায়, কেমোট্যাক্সিস বাড়ায়। আর এদিকে সাইক্লোঅক্সিজেনাস পাথওয়ে, কক্স পাথওয়ে থেকে আমার প্রোস্টাগ্ল্যান্ডিন রিলিজ হয়, প্রোস্টাগ্ল্যান্ডিন I2, D2, E2, F2 আলফা, এগুলা এদের কাজকে প্লেটের অ্যাগ্রিগেশন কমানো, ইডেমাকে কমানো। এটা ঠিক আছে। তাহলে এটা আমাদের কোনটা কোথায় কাজ করে, ওই জায়গায় কাজ করে NSAIDs। পরীক্ষা আসে সিঙ্গেল বেস্টে, এটা সেই MBBS এর বায়োকেমিস্ট্রি পড়া। ইন্টারসেলুলার মোড অফ অ্যাকশনে কোথায় কাজ করে, এগুলো সব পুরনো পড়া, জাস্ট একবার পড়ে নিলে হবে। ঠিক আছে। আচ্ছা, তারপর আসি আমরা সিস্টেমিকের কথা, কিসে কিসে ইউজ করে আমরা স্টেরয়েড। অসংখ্য যত ধরনের রিপ্লেসমেন্ট সার্জারি আছে বডিতে, সব ধরনের রিপ্লেসমেন্ট সার্জারি, তার মধ্যে কর্নিয়া রিপ্লেসমেন্ট, লিভার রিপ্লেসমেন্ট, হ্যাঁ, যা যা রিপ্লেসমেন্ট সার্জারি আছে সবগুলোতে আমাদের স্টেরয়েড দিতে হবে। কোলাজেন ভাস্কুলার ডিজিজ, রেসপিরেটরি ডিজিজটা আমরা স্টেরয়েড দেই আমরা। ঠিক আছে। তারপর হচ্ছে অ্যালার্জিতে, সিভিয়ার অ্যালার্জিতে স্টেরয়েড, ব্লাড ডিসকে সবগুলোতে আমরা স্টেরয়েড দিই। সাইড ইফেক্ট কি? ডিলেড ওন্ড হিলিং, অ্যাগ্রাভেশন অফ দি ইনফেকশন, কারণ স্টেরয়েড আমার ইমিউনিটি কমে ফেলে। ঠিক আছে। স্টেরয়েডটা ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ। বা অ্যাগ্রেগেশন অফ দ্য প্রোটিন, স্টেরয়েডের কারণে ক্যাটারাক্ট এবং গ্লুকোমা দুটাই হবে। তাহলে স্টেরয়েডের কারণে ওকুলার সাইড ইফেক্টে ক্যাটারাক্ট হয়, গ্লুকোমা হয়। একটা এখানে আসে পরীক্ষা প্রশ্নে আসি এবার। এগুলো তো যেগুলো বলছে এগুলো সবই পরীক্ষা প্রশ্ন। এখান থেকে একটা সিঙ্গেল বেস্টের প্রশ্ন আসে। গ্লুকোমা এবং ক্যাটারাক্ট দুটাই চোখের রোগ, গুরুত্বপূর্ণ রোগ দুইটা। কোন স্টেরয়েডে গ্লুকোমা বেশি হবে, কোন স্টেরয়েডে ক্যাটারাক্ট বেশি হবে, প্রশ্ন হচ্ছে এটা। কোন স্টেরয়েডে গ্লুকোমা বেশি হবে? টপিক্যাল স্টেরয়েডে গ্লুকোমা বেশি হবে, টপিক্যাল স্টেরয়েডে গ্লুকোমা বেশি হবে। দুটোই হতে পারে, কিন্তু টপিক্যাল স্টেরয়েডে গ্লুকোমা বেশি হবে, সিস্টেমিক স্টেরয়েডে ক্যাটারাক্ট বেশি হবে। যারা টপিক্যাল স্টেরয়েড নেয় তাদেরও ক্যাটারাক্ট হতে পারে, পারে না তা না, তাদের ক্যাটারাক্ট হয়, PSC ক্যাটারাক্ট হয়, পোস্টেরিয়র সাবক্যাপসুলার ক্যাটারাক্ট। তবে সিস্টেমিক স্টেরয়েড যারা বিভিন্ন কারণে বেশি খায় তাদের ক্যাটারাক্টের চান্সটা বেশি। ওদিকে গ্লুকোমার ক্ষেত্রে টপিক্যাল স্টেরয়েড যারা বেশি নেয় তাদের গ্লুকোমার চান্সটা বেশি। ঠিক আছে। এই প্রশ্নটা সিস্টেমিকের মধ্যে হাইপারটেনশন, স্টিভেনসন সিনড্রোম, ওজন বেড়ে যায়, এগুলো তো আমরা সব জানি। অস্টিওপোরোসিস, সাইকোসিস, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, পেপটিক আলসার ডিজিজ, স্টেরয়েডের কারণে ডায়াবেটিস এগ্রাভেশন। স্টেরয়েড দেওয়ার আগে আমরা কি জিনিসটা আমরা চেক করব, পরীক্ষায় প্রশ্ন আসে প্রেসক্রাইবের আগে কি চেক করব? অবশ্যই এক সিঙ্গেল বেস্টে কোশ্চেন আসলে ব্লাড সুগার, একটাই অ্যান্সার হবে ব্লাড সুগার। চোখের স্টেরয়েডের ক্ষেত্রে মানে টপিক্যাল স্টেরয়েড আসলে ব্লাড সুগার টুগার টেস্ট করে না। এটা বেসিক্যালি আইভি মিথাইল প্রেডনিসোলোন দেওয়ার সময়, কিংবা ওরাল স্টেরয়েড যদি লং টার্ম কোনো কারণে প্ল্যান নেই, সেক্ষেত্রে আমরা ব্লাড সুগারটা টেস্ট করি। তাহলে ব্লাড সুগার সিঙ্গেল বেস্টের অ্যান্সার। এছাড়া আমার কি কি আদার্স যদি আসে, তখন আমার এই যে হাইপারটেনশন, ডায়াবেটিস, টিবি, সিবিডি, কার্ডিওভাস্কুলার ডিজিজ, এগুলো সবই অ্যান্সার ট্রু। আর সিঙ্গেল বেস্ট বললে অনলি ব্লাড সুগার, ডায়াবেটিস। আর ডেইলি কি কি দেখতে হবে, স্টেরয়েড থেরাপি যা চলতেছে তাকে ডেইলি ওয়েট মাপাইতে হবে, উইকলি প্রেসার মাপাইতে হবে, মান্থলি ইউরিনের সুগার দেখতে হবে, এবং 6 মাসে মাসে তার এক্সরে করাইতে হবে। এটা আইডিয়াল নিয়ম। যদি আমরা করি না সেটা ভিন্ন ইস্যু, আইডিয়াল নিয়মটা জানতে হবে। Why steroid should not with suddenly prolong use? স্টেরয়েড কি হঠাৎ করে ইউজ করা যায়, উঠানো যায়? যায় না। আমরা ট্যাপারিং ডোজে স্টেরয়েড দিই। কেন? কারণ এখানে যে সাইকেলটা হয় হাইপোথ্যালামাস থেকে অ্যান্টেরোপিটুইটারি, পোস্টেরোপিটুইটারি, কর্টিকোস্টেরয়েড রিলিজিং হরমোন, ওখান থেকে ACTS, ওখান থেকে অ্যাড্রেনাল কর্টেক্স, ওখান থেকে কর্টিকসল। এই যে যেটা হয়, এটা যদি আমরা এটা প্রলং স্টেরয়েড চলতেছে, হাইপোথ্যালামাস আস্তে আস্তে ইনহিবিট হয়ে গেছে, হঠাৎ করে আমি স্টপ করলে আর স্টেরয়েড ফর্মেশন হবে না, বডি পুরো উইক হয়ে, বডির জন্য অবস্থাটা সার্চ হবে, সার্চ রিঅ্যাকশন হবে, এটা খুব খারাপ। সেজন্য বডিতে তো আমাদের স্টেরয়েড লাগে না, তো শরীর, আমরা যখন খুব ঝিমাই, হ্যাঁ, ধরো শরীর চলতেছে না, বলা যায় মানুষটা কাজ করতে পারে না, স্টেমিনা কম, হ্যাঁ, আধা ঘন্টা 2 ঘন্টা পড়াশোনা করলে আর শরীর ঝিমাই, শরীর চলে না, স্টেরয়েড কমে যায়। আমরা যখন ঘুম যাই, বুস্ট আপ করি, তখন আমাদের শরীরে স্টেরয়েড প্রোডাকশন বেড়ে যায়, তখন আবার ঘুম থেকে উঠে ফ্রেশ। সো স্টেরয়েডটা হচ্ছে এরকম একটা ম্যাজিক ড্রাগ।
বডিতে যখন ওইভাবে স্টেরয়েড থেরাপি চলবে, হঠাৎ করে স্টেরয়েড বন্ধ করলে হাইপোথ্যালামাস থেকে সব ধরনের সাইকেল বন্ধ হয়ে শরীরে স্টেরয়েড প্রোডাকশন বন্ধ হয়ে বডি লেথার্জিক হয়ে পড়ে থাকবে। তাহলে স্টেরয়েড স্টপ করার সময় অলওয়েজ ট্যাপারিং ডোজে বন্ধ করবো আমি। অ্যান্টিভাইরাল এজেন্ট কি কি আছে? তাহলে আমাদের স্টেরয়েড শেষ। এবার পাবো আমরা অ্যান্টিভাইরাল। চোখে কি কি অ্যান্টিভাইরাল ওষুধ দেওয়া যায়? অ্যান্টিভাইরালের মধ্যে আমার ভাইরাস কি কি? ভাইরাস জিনিসটা হচ্ছে সাধারণত 3টা সেলুলার। এখানে এপিথেলিয়াল সেল থাকে এবং এন্ডোথেলিয়াল সেল ওদের মাল্টিপ্লিকেশনের জন্য। গ্যাংলিওনিক সেল ভাইরাস সার্ভাইভাল করে। মোস্ট অফ দা অ্যান্টিভাইরাল ড্রাগ আর পিউরিন এবং পাইরিমিডিন অ্যানালগ। এটা জানতে হবে। মোস্ট অফ দা ভাইরাস পিউরিন পাইরিমিডিন অ্যানালগ। ভাইরাস যদি আমরা ক্লাসিফিকেশন করি, এখানে কি আসে, কিভাবে তারা কাজ করে ওটার উপর। ড্রাগ ইন্টারফেয়ারিং দা নিউক্লিক অ্যাসিড সিনথেসিস, আর হচ্ছে ন্যাচারাল সাবস্টেন্স। ঠিক আছে, তারপর এইভাবে আমরা কাজ করি। তাহলে নিউক্লিক অ্যাসিড সিনথেসিস কে কারা ইনহিবিট করে? নিউক্লিক অ্যাসিড সিনথেসিস কে কারা করে? অ্যাসাইক্লোপিন, গ্যানসাইক্লোপিন, জিডুবুডিন এবং ইডু। হ্যাঁ, 5-iodo-2-deoxy ইউরিডেলিক অ্যাসিড, ইডু। আর ন্যাচারাল সাবস্টেন্সের মধ্যে তাও ইডু, ইন্টারফেরন ড্রপ আকারে আছে। তবে অ্যাসাইক্লোপিন, গ্যানসাইক্লোপিন আমাদের মোস্ট কমনলি ইউজ অ্যান্টিভাইরাল ড্রাগ ইন বাংলাদেশ। বোথ আর অ্যাকশন বাই ইন্টারফেয়ারিং নিউক্লিক অ্যাসিড সিনথেসিস। পরীক্ষা সিঙ্গেল বেস্টের অ্যান্সার। গ্যানসাইক্লোপিন পরীক্ষা দিবে, গ্যানসাইক্লোপিন মেকানিজম কিভাবে কাজ করে? নিউক্লিক অ্যাসিড সিনথেসিস ইনহিবিট করার মাধ্যমে। ভাইরাস শেষ, কাজ শেষ, কথা শেষ। আচ্ছা, মেকানিজম অ্যাকশনে বলি। দেখি আমরা দেখছি ডিঅক্সি ইউরিডেলিক অ্যাসিড ইনহিবিট বাই ইডু, এটা থাইমেডিলিক অ্যাসিড সিক্রেশন হয় এবং এটাই ওই থাইমেডিক অ্যাসিডটাই আমার এখানে অ্যাসিড সিনথেসিস টাস যেটাকে বলা হয়, এটাই আমার অ্যাকশন করে একটা হার্পিস সিমপ্লেক্স ভাইরাসের উপর। থাইমেডিলিক অ্যাসিড, এটা হচ্ছে যে থাইমেডিলিক অ্যাসিডটা আমার ওই ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর কি তৈরি করা? ডিএনএ এসেনশিয়াল কম্পোনেন্ট। কিসের? ভাইরাসের ডিএনএ। এই থাইমেডিলিক অ্যাসিড সিনথেসিসকে ইনহিবিট করবে আমার ইডুটা। ঠিক আছে, ইডুটা যখন থাইমেডিলিক অ্যাসিড সিনথেসিসকে ইনহিবিট করবে, সে ভাইরাস ডিএনএ সিনথেসিস করতে পারবে না, ভাইরাস মরে যাবে। এটাই আমার হার্পিস সিমপ্লেক্স ভাইরাস মরে যাবে। এভাবে আমার মেকানিজম অ্যাকশন। আচ্ছা, ইডুর অ্যান্টিভাইরাল সাইড ইফেক্ট অ্যাজ ইউজুয়াল পাংক্টেড, এখানে স্টেনোসিস, তারপরে ফলিকল হবে, হাইপারসেন্সিটিভ রিঅ্যাকশন, এগুলো। এটা সাইড ইফেক্টটা তেমন একটা দেয় না। অ্যাসাইক্লোভিরের এরপরে যেটা যে কিভাবে পাওয়া যায়, এটা অয়েন্টমেন্ট আকারে দেয় এবং ওরাল ট্যাবলেট আকারেও খাওয়া যায়, দেয়। ইনঅ্যাক্টিভেট অ্যাসাইক্লোভিরটা হার্পিস ভাইরাসের ভিতরে ঢুকে সে অ্যাক্টিভেট হয়, যেটা আমার ইনহিবিট করে টাসে থাইমেটিক অ্যাসিড সিনথেস। ওই আগের মেকানিজম, সেম মেকানিজম, থাইমেটিক অ্যাসিড। এটা মোর পটেন্ট দেন দা ইডু কে অ্যাসাইক্লোভির। জেনে রাখি আমরা, অ্যাসাইক্লোভির থেকেও বেশি পটেন্ট হচ্ছে গ্যানসাইক্লোভির। যদি বলে সবচেয়ে বেশি পটেন্ট কোনটা? গ্যানসাইক্লোভির। দাদা ওষুধ কোনটা? ইডু। ইডু হচ্ছে দাদা, অনেক পুরনো। আর লেটেস্ট হচ্ছে গ্যানসাইক্লোভির, সবচেয়ে স্ট্রং। আমরা গ্যানসাইক্লোভিরটা বেশি প্রেফার করি এখন, বিভিন্ন জার্নালে কারো বিভিন্ন কারণে এটা গ্যানসাইক্লোভির। তো গ্যানসাইক্লোভিরের দাম হচ্ছে, গ্যানসাইক্লোভিরের দাম কম। এটা আমরা অবশ্য বুঝে আর কি, কোনটাতে অ্যাসাইক্লোভির দিব আর কোনটা গ্যানসাইক্লোভির। গ্যানসাইক্লোভির আবার দাম বেশি, বুঝেছেন? আচ্ছা, আসি আমরা অ্যান্টিফাঙ্গাল। অ্যান্টিফাঙ্গালে কি কি চোখে ফাঙ্গাসের এগেনস্ট ওষুধ আমরা পাওয়া যায়? স্যার এটা একটু ক্লিয়ার করবেন যে অ্যাসাইক্লোভির কোন জায়গায় দিব আর গ্যানসাইক্লোভির কোন জায়গায় দিব? গ্যানসাইক্লোভির বলা হয় যেমন হার্পিস সিমপ্লেক্স ভাইরাস যাকে অ্যাটাক করছে, এক্ষেত্রে অ্যাসাইক্লোভির দিয়ে যে রিসার্চটা আসছে জার্নালে, যে অ্যাসাইক্লোভিরের আউটকাম দেখছে কি কোন একটা কাজ হয় না, যে যেগুলো হার্পিস সিমপ্লেক্স, হার্পিস জোস্টা, ওগুলোতে গ্যানসাইক্লোভির দেওয়া লাগে। কিন্তু অ্যাডেনো ভাইরাস, যেটাতে নিয়ে ইভেন আদৌ কি ভাইরাস মানে অ্যান্টিভাইরাল লাগবে কিনা নিয়ে ফেলাছি। ইভেন অনেক অপথলমোলজিস্ট বলছে অ্যান্টিভাইরাল না দিলেও ভালো হয়ে যায়, আবার কিছু কিছু বলছে না একটা দিলে ভালো, তাড়াতাড়ি ভালো হয়। ওসব ক্ষেত্রে অ্যাসাইক্লোভির দিলেও চলে, মাইল্ড কেস আর কি।
তো অ্যান্টিফাঙ্গাল অ্যান্টিফাঙ্গাল আচ্ছা একটা জিনিস বলি, অ্যাডেনোভাইরাস আর হার্পিস সিমপ্লেক্স এর মধ্যে বোঝা যাবে পেশেন্ট দেখলে, টেকনিক বলে ফেলি, যে দুইটারই রুগী আসবে, দুটো পেশেন্টই আসবে, কিন্তু আমাদের কাছে চোখ লাল হয়ে যায়, চোখে পানি পড়ে, তাই না? ফটোফোবিয়া, এটা দুটো পেশেন্টের কমন সিমটম। কনজাংটিভাইটিসে চোখ লাল হয়ে যায়, ঠিক আছে, ভালো কথা, কিন্তু ফটোফোবিয়া হবে না পিওর কনজাংটিভাইটিসে। ক্যারাটা কনজাংটিভাইটিসে যদি কর্নিয়া সহ ধরে, তাহলে চোখ লাল হচ্ছে, পানি পড়তেছে, সাথে ফটোফোবিয়া, মানে আলোতে চোখ খুলতে পারবে না, চোখটা বন্ধও করে রাখবে। চোখ আমাদের কাছে চোখ খুলবে চোখ টিপ মারার মতো করে, মানে কোনো মতো চোখটা খুলে আবার পট করে বন্ধ করে ফেলে, কোনো মতে স্লিট ল্যাম্পে রেখে চোখ খোলাইতে খবর হয়ে যাবে, হাত দিয়ে আঙ্গুল দিয়ে টেনেও খুলতে পারবে না। এক্ষেত্রে পেশেন্ট কিন্তু টিস্যু পেপার দিতে হবে অথবা গ্লাভস দিতে হবে, তবে এটা খুব কন্টাজিয়াস। তো প্রচন্ড ফটোফোবিয়া হয়, চোখটা বন্ধ করে রাখে, আলো সহ্য করতে পারে না। সো এখন এই দুইটা যখন আলো সহ্য করতে পারবে না, তা আসবে, তখন আমি বুঝবো এটা ক্যারাটা কনজাংটিভাইটিস। দেন আমাকে আমার একটা দিন এক্সপ্লোর করতে হবে এই ক্যারাটা কনজাংটিভাইটিস থেকে আমার কি কারণ হচ্ছে। ইরোশনের কারণ হতে পারে একটা জিনিস, তা কনজাংটিভাইটিস যেহেতু হয়েছে দুই পাশে, তাহলে যদি আমি ভাইরাসের কারণে ধরি, এটা কি অ্যাডেনো ভাইরাসের কারণে হয়েছে না হারপিসের কারণে হয়েছে? এটা একটা বুদ্ধি বলি, হারপিসের কারণে যেগুলো হয় এগুলো তো আমরা দেখবো ওখানের মধ্যে সাধারণত ওটার পাশাপাশি মুখে, ঠোঁটের কোনায়, কানের আশেপাশে, চোখের আশেপাশে ব্লিস্টারের মতো হবে, একদম, মানে এটা কমন টেকনিক বলি, ব্লিস্টারের মতো হবে। হারপিস লেবিয়ালিসের সাথে হবে, একদম কমন। মানে হারপিস জ্বর হয়, তার আরো কয়েকটা জিনিস সে এফেক্টেড নিয়ে আসে হারপিসে। গালের পাশে ঘা, ঠোঁটের পাশে ঘা, হারপিস লেভেলিস, মুখের পাশে ঠোসার মতো হয়ে গেছে, ফুসকার মতো হয়ে গেছে, এই আদার্স গুলোর নিয়ে চোখের এই সমস্যা, সেটা যদি ধরুন হারপিস, তারপরে তো দেখে কনফার্ম হতে হবে। এরপরে কর্নিয়াতে স্লিট ল্যাম্প দিয়ে যখন আমরা এক্সামিন করব, ওখানে আমরা দেখবো ওখানে টার্মিনাল বাল্ব ইজ ভেরি মাচ প্যাথাগনমিক সাইন, যে ওখানে বাল্বের মতন, ওখানে ফিলামেন্টের মতো কিছু জিনিস টার্মিনাল বাল্বের মতন দেখা যাবে ভিতরে হারপিসের, এই ওখানে হারপিসের ক্ষেত্রে। বাট অ্যাডেনোভাইরাসের ক্ষেত্রে বলি এবার কমনলি, তাও ফটোফোবিয়া, পেশেন্ট শর্ট হিস্ট্রি দিবে, পেশেন্টের একটা জ্বরের হিস্ট্রি দিবে, জিজ্ঞেস করে আপনাকে গায়ে জ্বর উঠছে কদিন, হ্যাঁ জ্বরের হিস্ট্রি দিবে। আর একটা মজার হিস্ট্রি আছে, তার গলা ব্যথা, তাকে সবসময় জিজ্ঞেস করবেন আপনার কি গলা ব্যথা হচ্ছে, আপনার কি কানে কানে ব্যথা করে, এই কানে ব্যথা আর গলা ব্যথা যদি মিলে যায়, অথবা পেশেন্ট নিজে যদি বলে যে আমার গলার সামনে এখানে পিরিয়ডিকুলার, অথবা আপনি কানের সামনে এ না বললেও, অনেক সময় পেশেন্ট বুঝতে জানে না, আপনি কানের সামনে পালপেট করবেন, যদি দেখেন পিরিয়ডিকুলার গ্ল্যান্ড ফুলে গেছে, এটা চোখ বন্ধ করে এটা অ্যাডেনোভাইরাস। অ্যাডেনোভাইরাস এটা একদম কমন ফিচার নিয়ে আসে, যে চোখ ফটোফোবিয়া, রেডনেস, ওয়াটারিং, সাথে কানের সামনে ফুলে গেছে অথবা গলায় ঢোক গিলতে কষ্ট হচ্ছে, ওই গ্ল্যান্ড ফুলে যায়, গ্ল্যান্ড গুলো ফুলে গেলে অ্যাডেনোভাইরাস। অন স্লিট ল্যাম্প এখন আমি যখন দেখবো, তখন দেখবো কি কর্নিয়াতে, একটু আগে যে আমরা প্রথমে পড়েছিলাম পাংক্টেড এপিথেলিয়াল ইরোশন, কর্নিয়ার উপরের লেভেলে ফুটা ফুটা যে ছোট ছোট পাংক্টেড এপিথেলিয়াল ইরোশন হচ্ছে, ঠিক যেভাবে ভাইরাসটা আমরা যদি চিন্তা করি সাগরের পাড়ের বালি, বালিতে দেখলে দেখবেন ফুট ফুট করে করে মাঝে মধ্যে কিছু বাবলের মতো উঠতেছে বালিতে, মানে একদম সাগর, সাগরের পানি, পানির পাশে যে চর, বালুর চর, ওই বালুর চরের মধ্যে দেখবেন, এটা খেয়াল করলে অনেক সময় উঠে, কি উঠে, এটা পানির বাবলের মতো উঠে, ওই জিনিসের মতোই ওটা যেভাবে উঠে, ওটা এপিথেলিয়াল যে বালির মধ্যে এপিথেলিয়ালাইজেশন, ওটার মধ্যে পাংক্টেড এপিথেলিয়ালাইজেশনটা কর্নিয়ার সারফেস থেকে উঠে, এটা কে ভাইরাস উঠে আসলে, ভাইরাস যখন ছাড়ে, ভাইরাসে সেখান থেকে এক্সক্রিপ্ট যখন এপিথেলিয়াল ফেটে ফেটে উঠে ওখান থেকে ভাইরাসে, তাহলে সেই জিনিসটা হচ্ছে পাংক্টেড এপিথেলিয়াল, পাংটা ছোট 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 পাংখা, একদম ক্লিন কাট, দ্যাট ইজ দা অ্যাডেনোভাইরাস। তো এটা অনেক সময় বুঝতেও পারি না আমরা, এসপিকে বলে সুপারফিন পাংক্টেড ক্যারাটাইটিস, পাংক্টেড এপিথেলিয়াল ইরোশন, এসপিকে দেখতে দেখতে ক্লিনিক্যাল শার্প হলে এসপিকে দেখার সাথে সাথে চিনবা, তাহলে এসপিকে, তাহলে তো এটা আমাদের একটা বড় সাইন হচ্ছে অ্যাডেনোভাইরাস। এবং স্যার পাশাপাশি এসপিকে পাওয়ার পরে স্যার এটা যে ট্রিটমেন্ট প্ল্যান, হ্যাঁ, অনেক হ্যাঁ, স্যার দেখছি স্টেরয়েড ইউজ করে, অনেক স্যার কর্নিয়ার সাথে আবার স্টেরয়েডের বিপক্ষে, যে যত সময় লাগুক লাগুক তুমি খালি আর্টিফিশিয়াল আর একটা অ্যান্টিবায়োটিক ড্রপ দেওয়া। এই হ্যাঁ, জায়গায় আসলে স্যার কোনটা ইউজ করা উচিত, এই স্টেরয়েড জিনিসটা তো একটু স্যার। বললাম না, মুফতি না আমরা, প্রশ্নই ওঠে না, এসপিকে দেন স্টেরয়েড দিয়ে কত রোগীর চোখ নষ্ট হয়ে গেছে, আমাদের লেভেলে তো এসপিকে স্টেরয়েড দিব আর প্রশ্নই ওঠে না, টাইম লাগলে লাগুক, কারণ যদি এটা স্কার হয়,
এটা কিন্তু পার্মানেন্ট স্কার হয়ে যাবে, সারা জীবন চোখে ঝাপসা থাকবে এবং পার্মানেন্ট স্কার। কোনো দরকার নেই এই রিস্কে যাওয়ার। তো এটা কোনো দরকার নেই রিস্কে যাওয়ার। এটা কর্নিয়াতে শুধু কর্নিয়া ডেডিকেটেড, কর্নিয়া সাবস্পেশন অনেক বছর যারা কাজ করে, তারা দেখতে দেখতে স্পিকের মধ্যে তারা রুগীর প্রকারভেদ দেখে তারা বুঝে যেতে পারে এটাকে আমি স্টেরয়েড দিলেও সমস্যা হবে না। ওই লেভেলে যেতে হলে আমাদেরকে ওই লেভেলে রুগীও দেখতে হবে এবং কর্নিয়া নিয়ে ভালোভাবে কাজ করতে হবে। এই জন্য তো স্যার বারবার বলছে প্রফেসর আব্দুল কাদের স্যার যে এইসব কেসের ক্ষেত্রে ফেলাসি গুলোর ক্ষেত্রে কখনোই আপনারা স্টেরয়েড ইউজ করবেন না, আমাদেরকে স্পষ্ট ভাবে বলে দিয়েছে সবসময় যে একবার যদি আপনি আটকান কিংবা কোনো ক্ষতি করেন, মানে এটা বিশাল ক্ষতি, এটা আপনার পাশে কর্নিয়া সোসাইটি কেউ দাঁড়াবে না। আপনি যে মামলা খান, যে আপনাকে জাস্টিফাই দেন মামলা হইলো, আদালতে রায় দিল, এটা জুডিশিয়ালে এটার স্পেশালিস্ট আনুক, ওরা যে রায় দিবে। যার জুডিশিয়ালে কথা হলো যে ঠিক আছে এটা যেহেতু কর্নিয়া এফেক্টেড হয়েছে, কর্নিয়া নিয়ে একটা বোর্ড করে দাও, ওরা সিদ্ধান্ত দিবে। দেন আমাদের যে অনেক সময় এই মামলা হচ্ছে বাচ্চা মারা গেছে চিকিৎসা বলে, পেশেন্ট বাড়ি বলতেছে বিনা চিকিৎসায় মারা গেছে, যেটাই বলুক না কেন মামলাগুলো টিকে না কেন? কারণ হচ্ছে আরেকটা পেডিট্রিক্স এ মানে ডাক্তার আলটিমেটলি গিয়ে ডাক্তারের মামলা হোক, কিন্তু এটা তো আদালতের রায় দেওয়ার আগে তো স্পেশালিস্টের একটা ওপিনিয়ন নেবে, একটা কমিটি করে দেয় যে তদন্ত কমিটিতে তো একটা বাচ্চা মারা গেছে তো 3 জন পেডিট্রিশিয়ান থাকে। হ্যাঁ, তাহলে ওরা একটা রায় দেয়। এটা যদি সার্জিক্যাল কেসে পেডিট্রিক সার্জনও থাকলো আর জেনারেল কেসে শুধু পেডিট্রিশিয়ানরা থাকলো, তারা রায় দিয়ে দেখে কি সেটাকে তদন্ত করে, সেটার একটা হয় সর্বোচ্চ সেখানে নেগলিজেন্সির জন্য শাস্তি পায়। আর যদি আদার্স নেগলিজেন্সি ছাড়া ট্রিটমেন্ট ভুলে সাধারণত হয় না, কারণ এগুলো তো একই একই মার্কা ট্রিটমেন্ট সবগুলো পেডিট্রিক্সে। তাহলে সাধারণত ট্রিটমেন্টে ভুলের জন্য হয় না, যতটুকু পাওয়া যায় যা পানিশমেন্ট হয় নেগলিজেন্সির জন্য। আচ্ছা, তো একইভাবে যদি কারো কর্নিয়া ড্যামেজ হয়, কেউ যদি মামলা করে, তখন আদালতে কিন্তু বলবে কর্নিয়া স্পেশালিস্টকে যে এটা তদন্ত কমিটি যেখানে করবে 2-3 জন কর্নিয়া স্পেশালিস্টকে দিবে। এবং কর্নিয়া স্পেশালিস্ট একান্ত ব্যক্তিগত সম্পর্ক থাকলে ফলস ভাবে বাঁচায় আনলে সেটা ভিন্ন ইস্যু। কিন্তু স্যার বলছে কোনোদিনও পক্ষে দাঁড়াবে না, কারণ সে জানে যে না বুঝে দিছে কোয়াকেস্টাইল ট্রিটমেন্ট করছে এটাকে। এবং ইভেন এই প্রেসক্রিপশন বড় ছাত্রের কাছে গেলে কর্নিয়া স্পেশালিস্ট এরা বলে এটা কোয়াক ট্রিটমেন্ট করছে। কারণ আমরা তো এই জন্য এটা ফেলাছি, এটা কখনোই আমরা দিব না। আমরা স্পিকার গুলোতে প্রশ্নই ওঠে না স্টেরয়েড দেওয়ার, আমরা স্পিকার দেখছি মানে স্টেরয়েড দিব না। আমরা লিভোফ্লক্সাসিন আই ড্রপ ইজ দ্য বেস্ট এই ক্ষেত্রে, ওবেল টিএস, লিভোসিনা টিএস, লিভোক্সিন টিএস এগুলো দিয়ে দিব। লিভোফ্লক্সাসিন আই ড্রপ ঘন ঘন দিব, সাথে আমরা আর্টিফিশিয়াল টিয়ার দিব, সাথে আমরা সাপোর্টিভ হিসেবে না দিলেও চলে। এটা নিয়ে দ্বিমত আছে, মানে দ্বিমত মানে ওরকম দ্বিমত না, এটা নিয়ে রিসার্চ জাস্ট, এটা নিয়ে কিছু পেপার আছে যে অ্যান্টি ভাইরাল, যেহেতু এডেনোভাইরাস আছে, অ্যান্টিভাইরাল অ্যাসাইক্লোভির দরকার নেই এখানে, অ্যাসাইক্লোভির দিব কি দিব না, কেউ কেউ দেয়, কেউ না দিয়েও বলা যায় না এটা না দিলেও ভাইরাস আস্তে আস্তে মরে যাবে, এডেনোভাইরাস এটা দেয় না। তবে দিলে এটা জন্য আহামরি কোনো কেউ ভুল ধরবে না, আহামরি কোনো শাস্তি দিবে না, দিলে ভালো। হ্যাঁ, আমি ভাবি দিই, আমি দিই যে আমার প্রেসক্রিপশন বড় সাথে কাছে গেলো তারা কিছুই মাইন্ড করে না, আমাদের দিছে আর কি, সমস্যা কি? অ্যাসাইক্লো বাংলাদেশে এমনিতে তো ধুলোবালিতে ভাইরাসে ভরা, তো একটা অ্যাসাইক্লোভির দিয়ে রাখছে যেহেতু অলরেডি এডেনোভাইরাস আছে। তো অ্যাসাইক্লোভির দামও বেশি না, 120 টাকা। তাহলে অ্যাসাইক্লোভিরটা দিয়ে রাখছে, দিনে 5 বেলা করে দিতে হবে সেক্ষেত্রে। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে অ্যাসাইক্লোভির দিয়ে রাখলে সে সেফ। এটা ভাইরাসের জন্য আসছে যেহেতু মরে যাক না ভাইরাসটা, অ্যান্টিভাইরাল দেওয়া যায়। তবে কেউ কেউ বলে এটা নিয়ে পেপার আছে কিছু রোগীর উপর না দিয়েও ট্রাই করছে তাও ভালো হয়ে যায়। তো দিলেও সমস্যা নেই, দিলে দিলে আমার তো সেটা কি। কিন্তু স্টেরয়েড দেয় কিছু, কিন্তু এটা ভেরি মাচ সফিস্টিকেটেড, এটা আমাদের দেয়ার এখতিয়ার নাই। এবং দিতে গিয়ে এরকমও হয়েছে বললাম, যে পুরো কর্নিয়াতে যে জায়গায় পাংক্টেড এপিথেলিয়াল ইরোশন হয়েছে, যে জায়গায় স্পিক হয়েছে, ওই জায়গাগুলোতে পার্মানেন্ট স্কার হয়ে গেছে, স্ট্রোমাল স্কার, একেবারে উপরে কর্নিয়াটা হিল হয়েছে, নিচে স্কার পুরা। তাহলে এখানে পুরো যদি ফুটা 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 স্কার হয়, এটা পুরো বৃষ্টির পানির মতো স্কার। ওই পেশেন্ট সবসময় সামনে দিয়ে দেখে কেমন জানো, ওই পেশেন্টের এক্সপ্রেশনটা হচ্ছে একদম, আমরা পেশেন্টও পাইছি, আবার ওই ডাক্তারকে সমানে গালিগালাজ করতেছে সবাই, মানে বলছে মানে কি করবে, এটা কি একটু ভয়ানক ব্যাপার না? বলছে পেশেন্ট সবসময় বলে আমার মনে হয় কি আমি বৃষ্টির পানির ভিতর দিয়ে মানে পুরো ঝাপসা ঝাপসা দেখি, ঘোলা ঘোলা দেখি, মনে হয় কি একটা কাঁচের ভিতরে যে আমাদের গাড়ি গ্লাসের মধ্যে বৃষ্টির পানির ভিতর দিয়ে দেখতে কোনো বস্তু যেরকম দেখে তো সবকিছু এরকম দেখে, চশমা দিলে চশমা না দিলেও সেটা তো আর বিষয়, অত ভিতর থেকে গোলা হয়ে গেছে গ্লাসটা। এবং এটা ইরিভার্সিবল, পুরো কর্নিয়া পাল্টা ফেলতে হবে, ওটা পার্মানেন্ট স্কার হয়ে গেছে। এর চেয়ে বড় পৃথিবীর আর কিছু আছে? ওই ডাক্তারের বদনাম বলার, গিলটি ফিল বলা, জীবন্ত ধ্বংস।
ওই গিল্টি ফিলে যদি ওই ডাক্তারের কাছে যায়, সে যদি মানুষ হয় তার তো খুবই খারাপ লাগবে যে আমার একটার জন্য এর সারা জীবনে এরকম। তো এটা তো বিষয়টা ভয়ানক। কেন ওগুলো তো যাবো আমরা। ঠিক আছে, আচ্ছা। তাহলে আসি আমরা, এরপর আসি এন্টিফাঙ্গালে। এন্টিফাঙ্গালের ড্রাগের মধ্যে আমার ফাঙ্গাস কয় ধরনের আছে? এন্টিফাঙ্গাল ড্রাগের মধ্যে আমাদের ফাঙ্গাস আছে দুই ধরনের, ইউনিসেলুলার, মাল্টিসেলুলার। ফাঙ্গাসের মধ্যে এখন আবার ক্লাসিফিকেশনে ফিলামেন্ট, ক্যান্ডিডা, ইস্ট। তাহলে ফিলামেন্টাসের মধ্যে আছে কিছু, ক্যান্ডিডা এবং ইস্ট। ডাইফেজিকের মধ্যে আছে, ওকুলার ইনভলভমেন্টের মধ্যে আছে কেরাটোমাইকোসিস, এন্ডোপথ্যালমাইটিস ফাঙ্গাসের কারণে হয়। এন্ডোপথ্যালমাইটিস আমরা জানি, যদি ফাঙ্গাসের কারণে এন্ডোপথ্যালমাইটিস হয়, দ্যাট ইজ ভেরি মাচ ডেঞ্জারাস। এন্টিফাঙ্গাল ড্রাগের মধ্যে কি ডেরিভেটিভস, পরীক্ষায় যে প্রশ্নটা আসে আমার এখান থেকে, যে পোলিন ডেরিভেটিভস এ কি কি আছে, ইমিডাজল ডেরিভেটিভস এ কি কি আছে, পরীক্ষায় প্রশ্ন আসে। পোলিন ডেরিভেটিভস এর কোথায় কাজ করে, তারপরে ইমিডাজল ডেরিভেটিভস কোথায় কাজ করে, এগুলো আসে। পোলিন ডেরিভেটিভস, পোলিন আম খায়, পোলিন ডেরিভেটিভস, হ্যাঁ পোলিন ডেরিভেটিভস হচ্ছে আমার কাজ করে যে নেটামাইসিন, নিস্টাটিন, এম্ফোটেরিসিন। পোলিন ডেরিভেটিভস কি, নেটামাইসিন, নিস্টাটিন, এম্ফোটেরিসিন। আর ইমিডাজল ডেরিভেটিভ যেগুলো আছে, ইমিডাজল ঝোল, ইমিডাজল, ইমিদার সব ঝোল। ইমিদা একজন মানুষের নাম, ইমিদাদা তার ঝোল, তার স্যার অনেক ঝোল, ইমিডাজল। সে ইমিডাজলের যে ডেরিভেটিভস গুলো, স্লাইডটা বারবার ঘুরে যাচ্ছে কেন বুঝলাম না। ইমিডাজল ডেরিভেটিভস যেগুলো আছে সেগুলো হচ্ছে সব আন্ডারে সবগুলোই ঝোল, ইকোনাজল, মিকোনাজল, হ্যাঁ, টেট্রাকোনাজল, ফ্লুকোনাজল, কোট্রিমাজল, সব ঝোল। তাহলে ইমিডাজল যা আছে সবই ঝোল। আসি আমরা ইমিডাজলের মধ্যে ব্রড স্পেকট্রাম হচ্ছে মিকোনাজল, আর সেল মেমব্রেনে কাজ করে কিটোকোনাজল। এই জন্য আমরা মাথার চুলে শ্যাম্পু তো দেয় কিটোকোনাজল, যাদের হেয়ারে ফাঙ্গাস আছে তাদেরকে দেখবে কিটোকোনাজল শ্যাম্পু দেয়। কিটোকোনাজল শ্যাম্পু কারণ সেল মেমব্রেনে কাজ করে, এই জন্য স্কাল্পে কাজ করার জন্য দেয়। আচ্ছা, তারপরে আর ওই ইকোনাজল গুড ওগুলো পেনিট্রেশন গেল। আর আমরা যেটা বললাম পলিনে নেটামাইসিন, নিস্টাটিন, এম্ফোটেরিসিন বি। এখানের মধ্যে নেটামাইসিনটা সুপারফিশিয়াল ফাঙ্গাল ইনফেকশনের ক্ষেত্রে হয়। নিস্টাটিনটা আমাদের নিস্টাটিন আইডপ নামে এখানে পাওয়া যায়, এই যে নিস্টাট আইডপ পাওয়া যায়। নিস্টাটিন ডপটা ক্যান্ডিডা ইনফেকশনের ক্ষেত্রে দেখা যায়, আমাদের কর্নিয়া ইউনিটে গেলে দেখবো আমরা। এবং নেটামাইসিন নেটপ নামে পাওয়া যায়। তো এটা হচ্ছে যে ব্রড স্পেকট্রাম সেল মেমব্রেনে কাজ করে। তারপর আছে আমার এম্ফোটেরিসিন বি তো আছে, এটা টক্সিক টু দ্য রেটিনা। এম্ফোটেরিসিন বি ভেরি টক্সিক ড্রাগ, এটা ইনজেকশনের মাধ্যমে দেয়, ইটস ভেরি টক্সিক ড্রাগ। এবং এটা এন্ড স্টেজে খুব খারাপ অবস্থা হলে দেয়, এমনি দেয় না। ঠিক আছে, আচ্ছা। তাহলে তারপরে এবং পাইরিমিডিন, পাইরিমিডিন কিভাবে কাজ করে? হ্যাঁ, পাইরিমিডিনটা কাজ করে। পাইরিমিডিনটা বলা হয় যে ফ্লুসাইটোসিনটা হচ্ছে পাইরি মানে পরি, ফ্লু মানে বাতাসে উড়ে, পরি বাতাসে উড়ে, মনে রাখলে হবে। পাইরিমিডিনটা হচ্ছে ফ্লুসাইটোসিন, এটা প্রোটিন সিনথেসিসকে ইনহিবিট করে। মোড অফ অ্যাকশন থেকে এখানে পরীক্ষায় আসা প্রশ্ন, মোড অফ অ্যাকশনে কি, মোড অফ অ্যাকশনে পোলিন ডায়াবেটিস এবং পাইরিমিডিন ডায়াবেটিস এর মধ্যে মোড অফ অ্যাকশন অনেকবার আসছে পরীক্ষায় এটা। তো আমরা যেটা বলছিলাম, পাইরিমিডিন পরি বাতাসে উড়ে, বাতাসে কিভাবে উড়ে, ইনহিবিট দ্য ফাঙ্গাল প্রোটিন সিনথেসিস কে ফাঙ্গাল ডেথ, মানে পরিটা বাতাসে উড়ে। ঠিক আছে, পাইরিমিডিনটা ফ্লু ফ্লু ফ্লুসাইটোসিন, যেটা ফ্লুসাইটোসিনটা ফাঙ্গালের প্রোটিন সিনথেসিস কে ইনহিবিট করবে। আর প্রোটিন যা সিনথেসিস ইনহিবিট হয় সে জায়গায় সে এমনি ফাঙ্গাল মরে যাবে। প্রোটিন সিনথেসিস ইনহিবিটর সেল মেমব্রেন না থাকলে পুরো সেলটাই মরে যাবে। আর যদি আমার পোলিন ডেরিভেটিভস আর ইমিডাজল ডেরিভেটিভস যেটা আছে, দ্যাট ইজ কিভাবে কাজ করে, দ্যাট ইজ আমার কাজ করে, এটা বাইন্ড করবে ফাঙ্গাল সেল মেমব্রেনের সাথে, সে বাইন্ড করে সেল মেমব্রেনের সাথে বাইন্ড করে, সে ফুটা করে ফেলে একটা, ওই ফুটা দিয়ে সে তখন পারমেবিলিটি বেড়ে যায়। এবং ওখান দিয়ে ফুটা দিয়ে আমার ভিতরে যা যা আছে এসেনশিয়াল মেটাবোলাইটস, আমার খাদ্য ভান্ডারে যা আছে, আমি একটা ছিদ্র করলাম, খাদ্য ভান্ডার থেকে সমস্ত রসদ খাদ্য সব বের করে ফেললাম, এক সময় ঘরের সবাই না খাই মরে গেলাম। দ্যাট ইজ মেকানিজম। সেই মেকানিজমে সে ফাঙ্গাসকে মারে, পোলিন এবং ইমিডাজল। ঠিক আছে, আর ফ্লুসাইটোসিন ওভাবে না মারে না, ফ্লুমাটিসিন ডাইরেক্ট প্রোটিন সেল সিনথেসিসকে, ডাইরেক্ট পুরো সেলকে মেরে ফেলে। তাহলে দুটোর মেকানিজম ভিন্ন, সিঙ্গেল বেস্টের কোয়েশ্চেন আসে। অ্যান্টিবায়োটিক,
অ্যান্টিবায়োটিকের মধ্যে কি এই আমাদের পুরনো পড়া ফার্মাকোলজি আমরা পড়ে নিব এটা, যে ব্যাকটেরিওস্ট্যাটিক, ব্যাকটেরিওসিডাল, স্ট্যাটিক কারা, টেট্রাসাইক্লিন, সালফোনামাইড, ক্লোরফেনিকল, সিডাল কারা, পেনিসিলিন, সাইফ্লোস্পোরিন, অ্যামিনোগ্লাইকোসাইড। ঠিক আছে, মোড অফ অ্যাকশন কি এটা সবাই জানি। এগুলা এগুলো আমরা জেনারেল ফার্মাকোলজি হুবহু এগুলা জেনারেল ফার্মাকোলজি। মোড অফ অ্যাকশন কি অ্যান্টিবায়োটিক, হ্যাঁ, এগুলো থেকে পরীক্ষা আসে। মোড অফ অ্যাকশন কোনটা কিভাবে কাজ করে এগুলো পড়ে নিব, আমি স্লাইডটা দিয়ে দিব। এবং এই জেনারেল একদম জেনারেল ফার্মাকোলজিটাই। তারপর হচ্ছে এখানে এই প্রোটিন ইনহিবিট পরীক্ষা প্রশ্ন আসবে, ফলোইং ড্রাগ ক্যাস ইনহিবিট প্রোটিন সিনথেসিস কোনটা, এক ধরনের প্রশ্ন। আবার আসবে ফলোইং অ্যান্টিবায়োটিক ড্রাগ অ্যাক্ট বাই দ্য 50s রাইবোসোম সাইটোকিনেজ, ফলোইং অ্যাক্টস বাই 30s রাইবোসোম সাইটোকিনেজ। 50s রাইবোসোম আমরা জানি, এটা পড়ছিলাম আমরা আগে টেকনিক, ওই টেকনিকে মনে রাখবো যে কি বাই এট 50 বাই এট 30 সেল মে 50। ঠিক আছে না, 30 টাকায় কিনে 50 টাকায় বিক্রি করবো। তাহলে এটা হচ্ছে আমাদের এই টেকনিক মনে রাখা। 30s কি বাই এট 30, বাই এট মানে এ ফর অ্যামাইনো গ্লাইকোসাইড, টি ফর টেট্রাসাইক্লিন, অ্যামাইনো গ্লাইকোসাইড, টেট্রাসাইক্লিন। অ্যামাইনো গ্লাইকোসাইড কি কি হতে পারে, স্ট্রেপ্টোমাইসিন, টোব্রামাইসিন, জেন্টামাইসিন, এমিকাসিন, সবই অ্যামাইনো গ্লাইকোসাইড। সব ধরনের সিন গুলো অ্যামাইনো গ্লাইকোসাইড মোটামুটি। টেট্রাসাইক্লিন, হ্যাঁ, স্ট্রেপ্টোমাইসিন, টোব্রামাইসিন। তাহলে এই যে এগুলো অ্যামাইনো গ্লাইকোসাইড, তাহলে হচ্ছে অ্যামাইনো গ্লাইকোসাইড এবং টেট্রাসাইক্লিন এট বাই এট 30। এরপর বিক্রি করে দিব এই ওষুধগুলা কততে, সেল সেল বিক্রি করে দিব 50 টাকায়। তাহলে সেল মানে হচ্ছে যে, যদিও অরিজিনাল ইংরেজি বানান ভিন্ন, তাহলে এখানে আমরা তো টেকনিক নিউমোনিক, এখানে আমরা সেল মনে রাখবো সিইএল। হ্যাঁ, তাহলে সিইএল, সি ফর ক্লিন্ডামাইসিন, সি ফর ক্লোরামফেনিকল, ই ফর ইরেথ্রোমাইসিন, এল ফর লেনিজয়েড, এল ফর লেনিজয়েড। এটা এখান থেকে চলে গেল স্লাইডে, এল এল আছে একটা, এল ফর লেনিজয়েড এর বই আছে। তাহলে তিনটা। তাহলে হচ্ছে যে, তাহলে 50 আছে কারা কাজ করে, সেল এগুলা। আর 30 আছে হচ্ছে যে বাই এর 30। তাহলে 30 আছে কারা কাজ করে, টেট্রাসাইক্লিন, অ্যামিনো গ্লাইকোসাইড। পরীক্ষা প্রশ্ন আসে এটা। তারপর অ্যান্টিবায়োটিক ইনহিবিট ডিএনএ সিনথেসিসকে কারা কাজ করে, কুইনোনল গুলা এবং কট্রিমাজল গুলা। এগুলো পরীক্ষায় দেয়। কুইনোনল তা পরীক্ষা দিবে না, দিবে সিপ্রোফ্লক্সাসিন, লিভোফ্লক্সাসিন, জেটিফ্লক্সাসিন, লোমোফ্লক্সাসিন এগুলো। একটা বলি, ওষুধ ওষুধ যখন শুরু করব, আমরা লোমোফ্লক্সাসিন দিয়ে ওষুধ শুরু করাই ভালো। আমরা ওষুধ কোম্পানিকে খুশি করার জন্য ওই কি বলে, ওই যে মক্সিফ্লক্সাসিন দিয়ে দিই শুরুতে। এবং ওষুধ কোম্পানি বলে এটা স্যার বেশি ভালো, জন্মের পর থেকে দিতে পারবেন। জন্মের পর থেকে বাচ্চাকে কোনো দরকারই নেই মক্সিফ্লক্সাসিন দিয়ে সেন্সিটাইজ করা, লোমোফ্লক্সাসিন দিলে কাজ হয়। তাহলে আপনি কেন কম পটেন্ট অ্যান্টিবায়োটিক দিয়ে তার অসুখ সারাবেন না বলেন? একটা বাচ্চা, ছোট বাচ্চা, 2 মাস বয়স, 3 মাস বয়স, 6 মাস বয়স, 1 বছর বয়সে ধরলাম, সমস্যা নেই। তাকে আমার যেখানে লোমোফ্লক্সাসিন ও কুইনোনল ডেরিভেটিভস, মক্সিফ্লক্সাসিন ও কুইনোনল ডেরিভেটিভস, লিভোফ্লক্সাসিন ও কুইনোনল ডেরিভেটিভস, সিপ্রোফ্লক্সাসিন ও কুইনোনল ডেরিভেটিভস। আমি কেন ওই মক্সিফ্লক্সাসিন, হ্যাঁ, 180 টাকার মক্সিফ্লক্সাসিন দিব 90 টাকার লোমোফ্লক্সাসিন না দিয়ে? দুটাই তো একই। বরং লোমোফ্লক্সাসিনের পটেন্সি কম, পটেন্সিতে কম দিব। আমি তাকে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট কেন করবো প্রথম থেকে? এত হাই মানে কোম্পানি তো অনেক কথাই বলবে, আমি আমার বিবেক দিয়ে চিন্তা করবো না? আমার কোম্পানির সাথে জিনিসগুলো কথাবার্তা বলে, ওরা ভিজিট করবে, ওরা অনেক কিছু বলবে, জিনিসগুলো ওদের কাছ থেকে ভিজিট সময় লিটারেচার দিয়ে নলেজ নিব, তবে সবকিছু অন্ধের মধ্যে বিশ্বাস করবো না। ওরা সবসময় বেশি দামের ওষুধগুলোর অ্যাডভার্টাইজ বেশি করে, এগুলো শোনা যাবে না। আমার পেশেন্ট স্বার্থ আগে, সেটা খেয়াল করতে হবে। ঠিক আছে, পেশেন্ট আছে বলে আমি ডাক্তারের ভ্যালু আছে, পেশেন্টই না থাকলে তো মাসি মারতে হইতো, বেকার হয়ে যেতাম আমরা, তাই না? পেশেন্টই হচ্ছে আমার মেইন। তো কখনো এই ও কোম্পানি বলছে বিদায়, বললাম না, ও যে লিটারেচার রিভিউ করে ওখান থেকে আমাদের নলেজ অনেক সময় আপডেট হয় বিভিন্ন কিছু, এটা ওকে। বাট ওর যা বলে তাই ওষুধ দেওয়া যাবে না, ওইটা আমার বিবেক খাটাই দিতে হবে। ও বলছে বিদায় আমি সবাইকে মক্সিফ্লক্সাসিন দিয়ে শুরু করবো না, আমি আবার বলছি লোমোফ্লক্সাসিন দিয়ে শুরু করেন, কোনো সমস্যা নেই, মুরগি ভালো হবে না। এগুলো কে বলছে ফালতু কথা? অবশ্যই ভালো হবে। সিপ্রোফ্লক্সাসিনও দেওয়া যাবে, তবে বাচ্চাদেরকে না। সিপ্রোফ্লক্সাসিন কন্ট্রাইন্ডিকেশন এখানেও আছে, পরীক্ষায় প্রশ্ন আসে যে সিপ্রোফ্লক্সাসিন, এখানে আমি এই স্লাইডেও আছে, সিপ্রোফ্লক্সাসিন কাদেরকে কাদেরকে কখন কখন সিপ্রোফ্লক্সাসিন সাধারণত দেয়া যায় না। সাধারণত সিপ্রোফ্লক্সাসিন বাচ্চাদের ক্ষেত্রে আমরা জানি একটা তাদের বোন মেরো, ওই যে বোন মেরো না বলি, যে কার্টিলেজ, যেখানে আমার মেটাফাইসিস, ডায়াফাইসিস, এপিফাইসিস
যে বোনের যে গ্রোথ, সো গ্রোথ কার্টিলেজের উপরে সিপ্রোফ্লক্সাসিন একটা অ্যাকশন আছে, যে গ্রোয়িং কার্টিলেজকে সে ড্যামেজ করে সিপ্রোফ্লক্সাসিন। সো গ্রোয়িং চাইল্ডে সিপ্রোফ্লক্সাসিন দেয়া উচিত না। অর্থাৎ একটা বাচ্চার জন্মের পর থেকে ধরে 18 বছর পর্যন্ত বড় হয়, সিপ্রোফ্লক্সাসিন না দেয়াই ভালো। যদিও ড্রপে কিছু হবে না, অল্প ড্রপ, এটা শরীরে যাচ্ছে না, তবু অনেক তো একটু হলেও যায়, সেফটি আর কি, না দিলে সমস্যা নেই। তবে দিলে যে এই 1 সপ্তাহ সিপ্রোফ্লক্সাসিন দেখো গ্রোথ কার্টিস কিছু হয় তা না, তবু এটা সাইড ইফেক্ট জেনে রাখতে হবে। ওরালটা একেবারে দেওয়া উচিত না, ঠিক আছে? তাহলে ড্রপেও সিপ্রোফ্লক্সাসিন না দিয়ে তাকে কি দিব, লোমোফ্লক্সাসিন দিব, যেটা বলছে লোমোফ্লক্সাসিন দিব, ঠিক আছে? লোমোফ্লক্সাসিনের দাম তো বেশি না, সিপ্রোফ্লক্সাসিনের দাম আরো কম। আপনি অ্যাডাল্ট পেশেন্টে সিপ্রোফ্লক্সাসিন ইজিলি দিতে পারেন। অ্যাডাল্ট পেশেন্ট আসছে ফার্স্টে, আপনি সিপ্রোফ্লক্সাসিন ইজিলি দিতে পারেন, কারণ সিপ্রোফ্লক্সাসিন পেনিট্রেশন পাওয়ার বেশি। এই জন্য দেখবেন কর্নিয়াল আলসারের পেশেন্টকে অনেক সময় সিপ্রোফ্লক্সাসিন দেয়, পেনিট্রেশন পাওয়ার বেশি। এই জন্য সিপ্রোফ্লক্সাসিন যেটা এফেক্ট হয়, টেন্ডেন্সি টু ডিপোজিট, অনেক সময় যে এখানে ওষুধগুলো ডিপোজিট হয়, ওষুধের গুলো ডিপোজিট হয়, অর্থাৎ পেশেন্ট বলে চোখ ওষুধ দেওয়ার পর চোখ থেকে অনেক ময়লা বের হয়েছে। আসলে ময়লাগুলা কি, ওগুলো হচ্ছে যে ড্রাগের ডিপোজিট, ঠিক আছে? ওগুলো চোখে ডিপোজিট হয়, গেনিয়ে গুলো ময়লা বের হয়, টেন্ডেন্সি ডিপোজিট। এবং এই গ্রোয়িং ক্যাটেগরি সিপ্রোফ্লক্সাসিন বাচ্চা দিব না। আচ্ছা, তারপর হচ্ছে লোমোফ্লক্সাসিন, লিভফ্লক্সাসিন, এগুলো সবচেয়ে ভালো। অ্যাডাল্ট আমরা লিভোসাট কর্নিয়াক ডেস্ক কাতে লিভফ্লক্সাসিন ভেরি মাচ ফেমাস, লিভফ্লক্সাসিন। তো আর ছোট বাচ্চার ক্ষেত্রে কি কি দিব আমরা? আমরা টোব্রামাইসিন ইজিলি দিতে পারি। এবং বলা হয় যে একদম মানে নিউবর্ন বেবি, গতকাল জন্ম হয়েছে, আজকে যদি কোনো অ্যান্টিবায়োটিক ড্রপ দিতে হয়, কোনটা প্রেফারেবল, মোস্ট প্রেফারেবল, পরীক্ষায় যদি প্রশ্ন আসে, সেটা অ্যান্সার হবে টোব্রামাইসিন, ঠিক আছে? ওষুধ কোম্পানি মক্সিফ্লক্সাসিন জন্মের পর দিয়ে নিতে বলছে, বিধে ওটা পরীক্ষার অ্যান্সার দিলে ফেল, ঠিক আছে? পরীক্ষায় এটা হচ্ছে যে যদি সেফ টেফ এগুলো পরের কথা, যদি আমি যদি একদম সিরিয়াস চিন্তা করি যে জন্মের পরে যদি আমি কোনটা সবচেয়ে দিব, সেটা হচ্ছে অ্যান্সার হবে টোব্রামাইসিন। এখন কে কি দিচ্ছে, কোন স্যারে কি দিচ্ছে, কোন প্রফেসরে কি দিচ্ছে, এটা ফ্যাক্টর না। ওটা দেয় অনেক সময় প্র্যাকটিস করতে করতে এটা হাতে চলে আসে, সেটা ভিন্ন ইস্যু। বাস টোব্রামাইসিন ইজ দ্য সেফেস্ট। টেট্রাসাইক্লিন কন্ট্রাইন্ডিকেশন কাদের ক্ষেত্রে? টেট্রাসাইক্লিনের ক্ষেত্রে প্রেগন্যান্ট মাদারকে আমরা টেট্রাসাইক্লিন জাতীয় ওষুধ দিব না, ল্যাকটেটিং মাদার দেব না, বাচ্চাদের ছোট বাচ্চাদের দেব না, রেনাল ইনসাফিসিয়েন্সি আছে, এগুলো হবে। ক্লোরামফেনিকল ড্রপ চমৎকার একটা ওষুধ। ক্লোরামফেনিকল, অনেকে বলে কি ক্লোরামফেনিকল সস্তা ওষুধ, এই জন্য কোম্পানি জীবনে ভিজিট করবে না ক্লোরামফেনিকলে। আজ পর্যন্ত ক্লোরামফেনিকলের জন্য কোনোদিন কাউকে কোনো ভিজিট করে না, গিফট দেয় না, লিটারেচারও দেয় না, গিফট তো পারার কথা। তো এই জন্য ক্লোরামফেনিকল লেখেও না, এই কাজ করা যাবে না, ঠিক আছে? গিফটের জন্য ওষুধ না, রোগীর জন্য ওষুধ। গিফট দিছে, ও না নেয়াই ভালো, নিলেও এই ওই যে যা দিছে গিফট দেখে দেখে ওষুধ লিখবেন না। তো ওগুলা ক্লোরামফেনিকল যে যদি দিবেন, ক্লোরামফেনিকলের দাম অত্যন্ত সস্তা ওষুধ, সবচেয়ে সস্তা, ঠিক আছে? 35 টাকা। আমাদের জাফরুল্লাহ স্যার তো ইন্তেকাল হয়েছে, আল্লাহ হায়াত নসিব জান্নাত নসিব করুক। যে ডাক্তার জাফরুল্লাহ গণস্বাস্থ্য, তো ওনার তো ক্লোরামফেনিকলের দাম ছিল মাত্র, আমি লিখছিলাম তখন, আমার মনে আছে, এখন তো পাওয়া যায় না, খুবই কম পাওয়া যায়। ওনার গণস্বাস্থ্য শেষ, ওনার ক্লোরামফেনিকল ছিল মাত্র 9 টাকা, 10 টাকাও না, 9 টাকা। এক ডিজিটের সংখ্যা, এত দাম সস্তা ছিল। 10 টাকা দিলে 1 টাকা আরো ফেরত দেয় একটা ওষুধ। এবার চিন্তা করে কি অবস্থা, কত দাম। এমনি এখনো বর্তমানে বাজারে সিনাভিশনের সিনার ক্লোরামফেনিকল আছে, ক্লোরামাইডপ, আরেকটা আছে মনে হয় আমার গ্লোব ফার্মার না কার, অপসোফেনিকল নামে। তো এই দুটো ওই আছে, ক্লোরাম এবং অপসোফেনিকল নামে বাজারে পাওয়া যায়, বাকি সব কোম্পানি খুব একটা পাওয়া যায় না ক্লোরামফেনিকল। তো দাম এখন 35 টাকা। তো ক্লোরামফেনিকল কিন্তু খুবই ভালো ওষুধ। এবং আমরা এমন ওষুধ পাইছি যারা প্র্যাকটিক্যালি লাইফে যে মক্সিফ্লক্সাসিন দিয়ে আসছে, সে যে প্রথমে ফার্মেসিতে গেছে, বলছে চোখ লাল হয়েছে, কনজাংটিভাইটিস হয়েছে, ওষুধ দোকানে দিয়েছি, মক্সিফ্লক্সাসিন দিয়েছি, দিছে, সে এসে দেখাচ্ছে সব প্রিমক্স দিয়ে দিছে, এক ফাইল দিয়ে দিছে, 2 ফাইল, স্যার ভালো হচ্ছে না। আমি দিলাম সুন্দর করে ক্লোরামফেনিকল, ভালো হয়ে গেছে। হয়েছে, এরকম অনেক উদাহরণ আছে। কেন ক্লোরামফেনিকল ওষুধ ভালো, এটা হচ্ছে বাজারে ওরা সবসময় ক্লাম ভিজিট করে, মক্সিফ্লক্সাসিন 170 টাকা 180 টাকা দামে দেন, ওটা বিশ্বাস করা যাবে না। ক্লোরামফেনিকল অবশ্যই মেকানিজম অ্যাকশন আছে না, কাজ করবে না কেন? কাজ করবে। এবং ক্লোরামফেনিকল ইজ ভালো পটেন্ট ওষুধ, ভালো ওষুধ, ক্লোরামফেনিকল দেওয়া যাবে, অবশ্যই দেওয়া যাবে। আচ্ছা, তাহলে এটার কি, ক্লোরামফেনিকল কাদের দেওয়া যাবে না, পরীক্ষায় প্রশ্ন আসে এটা এমসিকিউতে, কাদের দেওয়া যাবে না ক্লোরামফেনিকল? ক্লোরামফেনিকল দেওয়া যাবে না আমার যারা নিউবর্ন, টক্সিক টু দ্য নিউবর্ন, নিউবর্নে ক্লোরামফেনিকল দেওয়া যাবে না। কি হবে? গ্রে বেবি সিনড্রোম হবে। এগুলো এমসিকিউ প্রশ্ন।
আপনি তো ফার্মাসি ওষুধ দিবেন, কোনটা দেয়া যাবে না পরীক্ষা দিবে, কোনটা দেয়া যাবে পরীক্ষা প্রশ্ন আসবে না, আমি বলে দিলাম কোনটা দেয়া যাবে পরীক্ষা দিবেই না অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে। অ্যান্টিবায়োটিক এমসিকিউ পরীক্ষা প্রশ্ন আসবে কোনটা দেয়া যাবে না, হ্যাঁ এটা দিয়ে কোনটা দেয়া যাবে এটা না। তাহলে একটা আমার যে জিনিসটা বললাম, ক্লমফেনিকল কাদের দেয়া যাবে না, একদম নিউবর্নে ক্লমফেনিকল দেয়া যাবে না, গ্রে বেবি সিনড্রোম হওয়ার চান্স আছে, বোন ম্যারো সাপ্রেশনের চান্স আছে, আর হ্যাপাটাইটিস রিঅ্যাকশন তো সব ওষুধেরই আছে, এটা ভিন্ন ইস্যু। তাহলে বোন ম্যারো সাপ্রেশন এবং গ্রে বেবি সিনড্রোম ইজ দ্য মেইন। টেট্রাসাইক্লিন গাদের তো বললামই, এবং হ্যাঁ সাথে ডিসকালারেশন, দাঁতের কালার টালা চেঞ্জ হয়ে যায় 8 বছর বয়সে হলে ছোট বাচ্চা থেকে টেট্রাসাইক্লিন টেকনিক এগুলো না দিতে পারবো, ঠিক আছে গেল। তাহলে অবশেষে আমাদের দাঁড়ালো দিন শেষে ছোট বাচ্চাদেরকে আমরা টোব্রামাইসিন, লোমোফ্লক্সাসিন এই দুটো ওষুধ ছোট বাচ্চাদের জন্য সেফ, পিচি বাচ্চাদের জন্য এগুলো সেফ। আসি আমরা পরের স্লাইডে, ডাইলেটর ড্রপ কি কি আছে। চোখ যে ডাইলেট করি আমরা, ডাইলেটর ড্রপ কি, অ্যাট্রোপিন, হ্যাঁ হোমাট্রোপিন, পাইলোকার্পিন, অনেক কিছু আছে না, এগুলো কনস্ট্রিক্টেড ডাইলেটর। ডাইলেটর অ্যাট্রোপিনের সাইক্লোপেন্টোলেট, হোমাট্রোপিন, টপিক্যামাইড কতক্ষণ কাজ করে, মোর লং অ্যাকশন হচ্ছে অ্যাট্রোপিন, সাইক্লোপেন্টোলেট একটু ইন্টারমিডিয়েট, হোমাট্রোপিন 3 এবং টপিক্যামাইড ফিউ আওয়ার। সবগুলাই আমরা মনে রাখবো 2 to 3 2 to 3 2 to 3। তো অ্যাট্রোপিন সব মনে রাখবো কি, টেকনিক 2 to 3 2 to 3 মানে কি, অ্যাট্রোপিন দিলে চোখ ডাইলেট থাকবে কদিন, 2 to 3 উইক। সাইক্লোপেন্টোলেট দিলে চোখ ডাইলেট থাকে 2 to 3 আওয়ার। হোমাট্রোপিন দিলে চোখ ডাইলেট থাকে 2 to 3 ডে। টপিক্যামাইড দিলে 3 আওয়ার, ঠিক আছে, তাও 2 to, তাহলে এই 2 to 3 টা মনে রাখলে, অ্যাট্রোপিন দিলে 2 থেকে 3 সপ্তাহ চোখ ডাইলেট থাকবে, মনে রাখতে হবে, হ্যাঁ। আর 2 থেকে 3 দিন হচ্ছে সাইক্লোপেন্টোলেট থাকবে। হোমাট্রোপিনে সাধারণত থাকে ইয়া, সাইক্লোপেন্টের 2 থেকে 3 ঘন্টা না, 2 থেকে 3 ঘন্টা, দিন না, 2 থেকে 3 দিন থাকবে হোমাট্রোপিনে। আর সাইক্লোপেন্টের 2 থেকে 3 ঘন্টা, অনেক সময় 6 ঘন্টা পর্যন্ত বলা হয়। আর টপিক্যামাইডে তো এরকমই, আরো কম। সাইক্লোপেন্টের থেকে টপিক্যামাইড সবচেয়ে কম, এটা মনে রাখবে, 1 ঘন্টা 2 এর মতো। আচ্ছা, টপিক্যামাইড আর ফিনাইলেফ্রিন দুটাই সেম, ঘন্টা 2 থেকে 3 ঘন্টা। সাইক্লোপেন্টের একটু বেশি হয়, মাঝে মাঝে হয়, বাকিগুলো 2 থেকে 3 দিন আর 2 থেকে 3 সপ্তাহ। পরীক্ষা প্রশ্ন আসে, সিঙ্গেল বেস্টের প্রশ্ন, হোয়াট ইজ দ্য স্ট্রংগেস্ট আমার ডাইলেটর কোনটা, সেটা হচ্ছে অ্যাট্রোপিন, স্ট্রংগেস্ট ডাইলেটর। হোয়াট ইজ দ্য স্ট্রংগেস্ট সাইক্লোপ্লেজিক কোনটা, তাও অ্যাট্রোপিন, ঠিক আছে। তাহলে হোমাট্রোপিনটা কি, হোমাট্রোপিনটা সাইক্লোপ্লেজিক না, ওটা জাস্ট ডাইলেট করে। একটা হচ্ছে সাইক্লোপ্লেজিয়া, একটা হচ্ছে ডাইলেট, দুইটা পার্থক্য কি, ডাইলেট হচ্ছে আমরা আইরিশকে ডাইলেট করতেছি, আইরিশকে কনস্টিটিউট করে পিপিলকে ডাইলেট করতেছি, এটা হচ্ছে ডাইলেটর। আর সাইক্লোপ্লেজিক হচ্ছে ভিতরে যে সিলিয়ারি মাসেল আছে ওগুলোকে প্যারালাইসিস করে ফেলছি পাশাপাশি, এই জন্য এটা হচ্ছে সাইক্লোপ্লেজিয়া সহ। এই জন্য বাচ্চাদেরকে যখন আমরা রিফ্লেকশন করি, তাদেরকে সাইক্লোপ্লেজিক রিফ্লেকশন করে অ্যাট্রোপিন দিয়ে করে। তাদেরকে টপিক্যামাইড দিয়ে করা যায় না, টপিক্যামাইড চোখ ডাইলেট হয়, কিন্তু টপিক্যামাইড দিয়ে আমার রিফ্লেকশন করা যায় না, কারণ সেখানে আমার টপিক্যামাইড হচ্ছে বেসিক্যালি পিওরলি ডাইলেটেড, টপিক্যামাইড এবং ফিনাইলেফ্রিন দুটাই, তাদের সাইক্লোপ্লেজিক অ্যাকশন নাই। বাচ্চাদের যদি আমার রিফ্লেকশন করি, চোখে পাওয়ার বের করি, ছোট বাচ্চাদের, তাদের আমাদের লাগবে সাইক্লোপ্লেজিয়া, যাতে তারা মোর টাইম, তারা যে এটা করে, তাদের অ্যাকোমোডেশন পাওয়ারকে তারা ইউজ করে, তারা দূরে দেখে, কিন্তু সেটা তার রিয়েল পাওয়ার না। তার রিয়েল পাওয়ার বের করার জন্য আমরা সাইক্লোপ্লেজিক ড্রপ দিয়ে চোখটাকে সাইক্লোপ্লেজিয়া করে প্যারালাইজ করে, তার রিয়েল পাওয়ার ভিতরে যেটা লেটেন্ট পাওয়ারটাকে আমরা বের করি বাচ্চাদেরকে, এবং এরপরে সে চশমাটা দেওয়া হয় ছোট বাচ্চাদেরকে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে বাই সাইক্লোপ্লেজিয়া ড্রপ দিতে হবে, স্ট্রং সাইক্লোপ্লেজিক ড্রপ। পাইলোকার্পিনটা হচ্ছে যে আমাদের কনস্ট্রাক্টর ড্রপ, কিভাবে কোনটা কাজ করে বলো। পাইলোকার্পিনের সাইড এফেক্ট কি, ফ্রন্টাল হেডেক, মাথা ব্যথা করবে, ক্যাটারাক্ট, রেটিনাল ডিটাচমেন্ট, এই তিনটা খুব ইম্পর্টেন্ট। পাইলোকার্পিনের সাইড এফেক্ট কি, পাইলট করে পিপিল কনস্ট্রিক্ট, অ্যাকোয়াস হিউমার আউটফ্লোকে বাড়ায়, এই জন্য আমরা গ্লুকোমা, অ্যান্টি গ্লুকোমা ডাক হিসেবে ইউজ হয়, ডিক্রিজ আইপি মেকানিজম, ঠিক আছে। পিপিল কে কনস্ট্রিক্ট করে,
কন্টাক্ট দ্য স্ফিনক্টার পিপাল মাসেল এবং আইপি কে কমায়। আচ্ছা, তারপর আসি আমরা প্রবলেম কি, ফ্রন্টাল হেডেক, পাইলোকার্পিনে এবং হচ্ছে ক্যাটারেক্ট এবং আরডি রেটিনাল ডিটাচমেন্ট করে। আদার প্রবলেম কি, পাইলোকার্পিনে মাইপিয়া হয়, ইউভাইটিস হয়, এগুলো হয় পাইলোকার্পিনের কারণে। তাহলে পাইলোকার্পিনের সাইড এফেক্টটা পরীক্ষায় আসে, ঠিক আছে। আচ্ছা, এরপর আসি আমরা যে ডিফারেন্ট মেথড অফ ইউজের ড্রপ এবং অয়েনমেন্টের ইউজ গুলা। যে ড্রপ কিভাবে দিব, ইজিলি ইনস্টল করা যায়। হ্যাঁ, ড্রপে ডিউরেশন কম, ডিউরেশন অ্যাকশন। কিন্তু অয়েনমেন্টের ক্ষেত্রে কিন্তু আমার হচ্ছে আলাদা। অয়েনমেন্টের ক্ষেত্রে হচ্ছে আমার প্রলং আস্তে 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 কাজ করে, সিস্টেমিক অ্যাবজর্পশন কম। পরীক্ষা আসবে সিস্টেমিক অ্যাবজর্পশন কার বেশি, ড্রপের বেশি না অয়েনমেন্টের বেশি? সিস্টেমিক অ্যাবজর্পশন অলওয়েজ ড্রপের বেশি। ড্রপ দিলে দেখবেন গলা তিতা হয়ে যায়, কারণ সেটা পাংটাম দিয়ে সিস্টেম গলায় দিয়ে সিস্টেম সার্কুলেশন হচ্ছে। অয়েনমেন্ট কিন্তু সিস্টেম অ্যাবজর্পশন কম, এটা মনে রাখবো আমরা। অয়েনমেন্ট ঠিক আছে, কিন্তু লং টার্ম অ্যাকশন করে অয়েনমেন্ট, সিস্টেম অ্যাবজর্পশন কম দেয়, এটা হচ্ছে মূল কথা। রেক্টোভালভার আমরা দেখি সাবকনজাংটিভাল যে ডিফারেন্স, যে আমরা কোন কোন রুটে ওষুধ দেওয়া যায়, ড্রপের মাধ্যমে, অয়েন্টের মাধ্যমে পরীক্ষা আসে। হুইচ রুট পরীক্ষায়, যে হুইচ রুট ক্যান বি অকুলার, যে মেডিকেশন ক্যান বি ইউজড। তার মধ্যে টপিক্যাল ড্রপ, অয়েন্টমেন্ট, সাবকনজাংটিভাল, রেট্রোভালভার, ইন্ট্রাভিট্রিয়াল এবং সাস্টেন ডিভাইস সবগুলো লিখতে হবে। সাস্টেন ডিভাইসটা কি, এটা বাংলাদেশে তেমন একটা ইউজ হয় না। একটা ডিভাইস কনজাংটিভাল নিচে এই একটা যে কন্টাক্ট লেন্সের ভিতরে থাকে, ওখানে ভিতরে ওষুধ থাকে, নির্দিষ্ট টাইমের পর পর ওই লেন্সের ভিতর থেকে ওষুধ বেরোয়, ঠিক আছে। এগুলো আমাদের দেশে তেমন একটা জনপ্রিয় না এইসব গুলো বিষয়গুলা, কিন্তু বাকি ওষুধগুলো সব আমাদের এখানে চলে। কমপ্লিকেশন অফ লোকাল অ্যাডমিনিস্ট্রেশনে যা যা আছে, লোকাল কনজাংটিভাইটিস হতে পারে, লিডে ম্যামের যা যা আছে এখানে লিখে রাখছি। কর্নিয়াতে পাংক্রেটিভ ডিলিউশন হতে পারে, আইরিশের ক্ষেত্রে হাইপারটোমিয়া হতে পারে। কোনটার হাইপারটোমিয়া কার হয়, প্রোস্টাগ্ল্যান্ডিনের। এটা পরীক্ষায় সিঙ্গেল বেস্ট একবার আসছে। প্রোস্টাগ্ল্যান্ডিন আইরিশের ক্ষেত্রে কি করে, ওখানে অনেক কিছু লিখছিল। অ্যান্সারটা হবে হাইপারটোমিয়া, অর্থাৎ কালার, কালো রং বাড়াইতে। এই জন্য বিউটিশিয়ানরা, ইভেন পার্লারে, মহিলাদের পার্লারে কিন্তু প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ ইউজ করা হয় মেয়েদের আইরিশের কালার কে হাইপারক্রোমিয়া করার জন্য, সৌন্দর্য বর্ধনের জন্য। এবং এটা যে হাইপারক্রোমিয়া আইরিশের কালার আর কে হাইপারক্রোমিয়া করে। আর একটা প্রশ্ন আসছিল যে প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগের অকুলার মানে যে কোন এফেক্টটা, সাইড এফেক্টটা লেস হার্মফুল, বাট এই যে তোমার কমনলি ইউজ, মানে হার্মফুল কম কিন্তু ইউজ হয় কমনলি, এটা একবার আসছিল। এটা পোস্টাগ্ল্যান্ডিন কি হাইপারটোমিয়া করে এবং আইল্যাশ ল্যাংথেনিং করে। এটা হার্মফুল না, কিন্তু এটা আরো উল্টো ইউজ হয়। যে পোস্টাগ্ল্যান্ডিন কে ইউজ করে মেয়েরা যারা এই যে এইসবে একটু বেশি পার্লার টাল্লারে যায়, ওরা করে কি ওই পোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগটাকে ইউজ করে আইল্যাশের লেন্থ বাড়ায়, চোখের লম্বা লম্বা পাপড়ি, অনেকে তো আর্টিফিশিয়াল পাপড়ি লাগায় না, এরকম আইল্যাশকে লম্বা লম্বা করে। তাহলে পোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ। তাহলে পোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগে এই ইউজের মধ্যে হাইপারটোমিয়া এবং আইল্যাশের লেন্থ বাড়তি একটা আছে। লেন্সের মধ্যে ক্যাটারাক্ট হয়, যেটা একটু আগে বলছিলাম, স্টেরয়েডের কারণে এবং মায়োটিকের কারণে। ক্যাটারাক্ট মানে তো হাজারটা কারণ আছে, তার মধ্যে পপুলার আমার ফার্মাকোলজিক্যাল কজ অফ দ্য ক্যাটারাক্ট যদি বলা হয়, তো ওষুধ দিয়ে ক্যাটারাক্ট, ওষুধের কারণে পরীক্ষায় যদি প্রশ্ন আসে, দুটো ওষুধ ট্রু হবে, একটা হচ্ছে স্টেরয়েড, একটা হচ্ছে মায়োটিক্স। সবাই স্টেরয়েড ট্রু দিবে, মায়োটিক্স সবাই ফলস দেয় আবার, শুধু স্টেরয়েডটা ট্রু জায়গায় চলে আসবে অনেক, এখানে ভুলটা করবে, ঠিক আছে। স্টেরয়েড হচ্ছে ট্রু, মায়োটিক অ্যান্সার। গ্লুকোমা তো বললামই, টপিক্যাল স্টেরয়েড এখানে গ্লুকোমা বেশি হয়। মেকুলাতেও তো বললাম। সিস্টেট মেকুলার এডিমার কারণ কি, প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ। এগুলো ছোট ছোট একটা লাইন, প্রত্যেকটা লাইন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এগুলা পরীক্ষার হটকেক গুলো দিয়ে আমরা লাইন গুলো বানানো হয়েছে আমার, এগুলা প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগের কারণে অ্যাড্রিনাল প্রোস্টাগ্ল্যান্ডিন সিস্টেট মেকুলার ইডেমা হয়। সিস্টেট মেকুলার ইডেমা কোথায়, মেকুলার মধ্যে পানি জমে ইডেমা হয়, এটা সিস্টেট মেকুলার ইডেমা, ঠিক আছে। ক্রাইটেরিয়া কি, অপথ্যালমিক সলিউশনে পানি এবং ওয়াটার সলিউবল দুটাই হবে। বেটার টু হবে আইসোটোনিক, হাইপারটোনিক হাইপোটোনিক না আইসোটোনিক হবে। অপটিমাম টেম্পারেচার মেইনটেইন হবে, স্ট্যান্ডার্ড মেইনটেইন হবে, হচ্ছে আইডিয়াল ওষুধ। আইডিয়াল ড্রাগ ফর গ্লুকোমা, গ্লুকোমার কি কি ওষুধ আছে, অ্যান্টি গ্লুকোমা। গ্লুকোমার চ্যাপ্টারটা পড়লে এটা আরো ইজি হয়ে যাবে। গ্লুকোমা যিনি পারবে তখন সাথে ইজি হবে। অ্যান্টি গ্লুকোমার ডাক কি, শুধু আমি বলি অ্যান্টি গ্লুকোমা ডাকে মেকানিজমটা মনে রাখতে হবে। অ্যান্টি গ্লুকোমাকে চোখে প্রেসার বাড়তেছে, এক্ষেত্রে আমার
অ্যাকোয়াসিমার প্রোডাকশন, কিছু ওষুধ এখানে দেখবো আমরা, কিছু ওষুধ হবে অ্যাকোয়াসিমার প্রোডাকশন কমাবে, কিছু ওষুধ হচ্ছে অ্যাকোয়াসিমার যা তৈরি হয় তার ড্রেনেজ বাড়াবে, এভাবে আমার ইন্টারকুলার প্রেসার কমাবে। ইন্টারকুলার প্রেসার কমানো সবগুলো টেকনিক এখানে কথা লেখা আছে, এবং এগুলো কিভাবে ইন্টারকুলার প্রেসার কমানো যায় গ্লুকোমা কমানোর জন্য। একটা হচ্ছে অ্যাকোয়াসিমারের প্রোডাকশন কমাবে, আরটা হচ্ছে যা প্রোডাকশন আছে তার মধ্যে ড্রেনেজ বাড়াবে। এই জন্য আমি শুধু এটুকুই বলি, হোয়াট ইজ দ্য বেস্ট ড্রাগ ফর গ্লুকোমা, যদি পরীক্ষা সিম্বল বেস্টে আসে ফার্মাকোলজিক্যাল অ্যান্সার হবে পোস্টাগ্ল্যান্ডিং অ্যানালগ। ওয়াই প্রশ্ন যদি আসে ওয়াই পোস্টাগ্ল্যান্ডিং, সেটার কারণ অ্যান্সার হচ্ছে একটাই, এর দুইটা কাজই করে এবং দুইটা রুটেই করে। অর্থাৎ আমরা জানি, আমরা এটা পড়ছি, এটা এমবিবিএস এ সবাই পড়ছি, কম বেশি মনে আছে নাকি জানি না, যে অ্যাকোয়াসের যে ড্রেনেজ পাথওয়ে, হ্যাঁ অ্যাকোয়াস সার্কুলেশন সবাই পড়ছি কিন্তু। তাহলে অ্যাকোয়াস সার্কুলেশন যে তৈরি হয়, এটা আউটকামটা দুটো পাথওয়েতে হয়, একটা হচ্ছে টেবিকুলার মেশওয়ার্ক পাথওয়ে, একটা হচ্ছে ইউভুলার পাথওয়ে। টেবিকুলার মেশওয়ার্ক পাথওয়ে এবং ইউভুলার দুটো পাথওয়ে। পোস্টাগ্ল্যান্ডিং অ্যানালগ দুই পাথওয়েতে অ্যাকোয়াসকে ড্রেনেজ করে শরীর থেকে চোখের থেকে বের করে দেয়, এই জন্য পোস্টাগ্ল্যান্ডিং অ্যানালগ হচ্ছে বেস্ট ওষুধ। বাকিগুলো যে কোনো একটাতে, যেমন পাইলোকার্পিন ট্যাবিকুলার মাসের সাথে কাজ করে এরকম আর কি, একটা যে কোনো একটা পাত্রে কাজ করে, পোস্টাগ্ল্যান্ডিং দুটো কাজ করে, এটা বলে দিলাম। এবং আদার্স ক্লাসেস কোনটা কিভাবে কাজ করে দেখে, বিটা ব্লকার, কোলিনার্জিক ড্রাগ অনেকগুলো আছে, পোস্টাগ্ল্যান্ডিং অ্যানালগ, হাইপারঅসমোটিক এজেন্ট, হ্যাঁ এগুলো অনেকগুলো আছে। হাইপারঅসমোটিক কি, শরীরের মধ্যে ঘনত্ব বাড়ায় দিয়ে চোখের থেকে পানি টান দিব আমি, শরীরে আদার্স ঘনত্ব বাড়ায় দিয়ে চোখের থেকে পানি টান দিব, যখন অনেক বেশি আইপি বেড়ে যায় তখন আমার এই কাজটা করা হয় হাইপারঅসমোলার সলিউশন দিয়ে। ঠিক আছে, তাহলে এখানের মধ্যে আমার রিস্ক ফ্যাক্টর কি, কোনটা কিভাবে কাজ করে, কমপ্লিকেশন কি, কজ কি, ফলে বুঝবো সবাই আমরা, এই জিনিসগুলো সব লেখা আছে। গ্লুকোমা এবং গ্লুকোমা, প্রতিটা গ্লুকোমা মেকানিজম অ্যাকশন, যে বিটা ব্লকার কিভাবে কাজ করে, বিটা ব্লকার কন্ট্রা ইন্ডিকেশন পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিটা ব্লকার আমরা জানি, বিটা আলফা 1, বিটা 2, বিটা রিসেপ্টর হার্টেও আছে, লাংসেও আছে, চোখেও আছে। তাহলে যেহেতু আমরা বিটা ব্লকার দিব কাদের ক্ষেত্রে, গ্লুকোমা পেশেন্টের ক্ষেত্রে প্রোডাকশন কমানোর জন্য। এখন যদি ওর যদি সিওপিডি লাংস এর পেশেন্ট হয়, ও যদি ব্রঙ্কিয়াল অ্যাজমা পেশেন্ট হয়, ও যদি কার্ডিয়াক পেশেন্ট হয়, ওদিকে গ্লুকোমা কমানোর জন্য বিটা ব্লকার দিলে হার্ট অ্যাটাক করে তো মরে যাবে। কারণ এটা যখন আমার পাংটান দিয়ে সিস্টেমে সার্কুলেশন আসবে তো মরেই যাবে। তাহলে এটা পরীক্ষা স্যারদের খুব পছন্দের একটা প্রশ্ন, স্যাররা দেয় বিটা ব্লকারের কন্ট্রা ইন্ডিকেশন কি কি, ভেরি 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 ইম্পর্টেন্ট। যে ব্রাডিকার্ডিয়া, সাইনাস ব্রাডিকার্ডিয়া, কনজেস্টিভ ক্যারিপোডিয়া, সিওপিডি, অ্যাজমা, এগুলোতে বিটা ব্লকার দেয়া যাবে না। ঠিক আছে, তাহলে আমাদের বিটা ব্লকার, আচ্ছা বিটা ব্লকার সাইড ইফেক্ট কি, ও বিটা ব্লকারের সাইড ইফেক্ট বলছিলাম আজকে আমি সকাল প্রথমে, তো পাংক্টিয়াটিক ইরিটেশনের একটা কজ হচ্ছে বিটা ব্লকার, এটা হচ্ছে সেই বিটা ব্লকার। ঠিক আছে, আচ্ছা তাহলে আসি আমরা এবার এরপরে আদার্স যে ওষুধগুলো আছে, কার্বনিক অ্যানহাইড্রেসিভ ইনহিবিটর কোনটা কিভাবে কাজ করে, এসিটাজোলামাইড, মিডাজোলামাইড, হ্যাঁ ডাজোলামাইড, এগুলো প্রত্যেকটা কাজ করে, কোনটা কিভাবে কাজ করে। পোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ বলছিলাম, চলে আসছে পোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ, কোনটা কিভাবে কাজ করে এবার আমরা পড়ে নিব। ঠিক আছে, তারপর আছে হ্যাঁ প্রত্যেকটা সাইড ইফেক্ট কি, কোনটা কিভাবে কাজ করে, এগুলো সবগুলো পড়লে বোঝা যাবে। ঠিক আছে, এরপর সর্বশেষ হচ্ছে যে অ্যান্টি অ্যালার্জিক ড্রাগ। অ্যান্টি অ্যালার্জিক ড্রাগ কি, অ্যালার্জির জন্য যেটা ইউজ হয়, যে মাস্ট সেল স্ট্যাবিলাইজার, অ্যান্টিহিস্টামিন, অ্যানেসিটাইলসিস্টিন এবং সাইক্লোস্পোরিন স্টেরয়েড, এগুলো সবগুলো অ্যান্টি অ্যালার্জি, চোখ চুলকানোর জন্য যাহা যাহা ওষুধ ব্যবহার হয়, চুলকানির ওষুধ। তার চুলকানির ওষুধে চোখ চুলকানোর জন্য মাস্ট সেল স্ট্যাবিলাইজার, হ্যাঁ আমরা লডক্সিমের সোডিয়াম ক্রোমোগাইলেট, মাস্ট সেল স্ট্যাবিলাইজার, তারা প্রোফাইলেক্সিস লং টাইম ইউজ, একটা মাসকে 6 মাস ধরে দিচ্ছে, সোডিয়াম ক্রোমোগাইলেট, মাস্ট সেল স্ট্যাবিলাইজার, লেডোক্সিকেন, এগুলো দিলা অ্যালার্জিকা হিমোগ্লোবিন ই ফর্মেশনকে কমায়, এগুলো বাজার ওষুধগুলো কম পাওয়া যায়, হ্যাঁ সোডিক্রোম ভাবে পাওয়া যায়, কম কম খুব কম বিক্রি করে, সস্তা ওষুধ তো তাই আবারও সেই একই কথা। তো এখন রিলিজ মার্শাল রিলিজ কে সে কমায়, সে লং টার্ম 6 মাস 1 বছর, তো একটা ওষুধ 2 বছর ধরে চলবে লিখলে সোডিয়াম ক্রোমোগাইলেট 2 বছর ধরে চালানো যাবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ একিউট কেস শর্ট টার্ম, কিন্তু মার্শাল স্টেবিলাইজার হচ্ছে লং টাইম ইউজ। আর স্টেরয়েড কাদের ক্ষেত্রে, স্টেরয়েড হচ্ছে শর্ট টাইম ইউজ। একিউট কেস স্টেরয়েডকে আপনি মাসের পর মাস চালাতে পারবেন, অত গ্লুকোমা হয়ে যাবে, অথবা গ্লুকোমা না হলে তার নানা ধরনের সাইড এফেক্ট হবে। তাহলে স্টেরয়েডকে আমরা মাসে পর, একিউট কেসের ক্ষেত্রে খুব চুলকাচ্ছে, লাল হয়ে গেছে, সহ্য করতে পারতেছ না, সেক্ষেত্রে আপনি 2 সপ্তাহ স্টেরয়েড দিয়ে দিলেন, 3 সপ্তাহ স্টেরয়েড দিয়ে দিলেন, সাথে শর্ট টাইম ইউজ। হ্যাঁ তাহলে স্টেরয়েডের ক্ষেত্রে হচ্ছে আমার শর্ট টাইম ইউজ, এটা মনে রাখতে হবে। এবং একিউট কেস পরীক্ষা দিবে, একিউট কেসের ক্ষেত্রে স্টেরয়েড শর্ট টাইম ইউজ, স্টেরয়েডের অ্যান্টিহিস্টামিন যে অ্যান্টি অ্যালার্জিক অ্যাকশন হচ্ছে শর্ট টাইম ইউজের ক্ষেত্রে, এবং একিউট কেসের ক্ষেত্রে আমরা ইউজ করি। আর মাস্টার স্টেরয়েড হচ্ছে লং টাইম ইউজের ক্ষেত্রে। সাইক্লোস্পোরিন তখন ক্ষেত্রে যাদেরকে স্টেরয়েড দেওয়া যাবে, মানে একটা পেশেন্ট আসছে, পরীক্ষায় আসবে যে একটা পেশেন্ট আসছে যার স্টেরয়েড রেসপন্ডার, অর্থাৎ স্টেরয়েড দিলে তার আইপি বেড়ে যায়, স্টেরয়েড দিলে তার রিঅ্যাকশন হয়,
তখন কি করব? তখন আমরা দিব সাইক্লোস্পোরিন। এটাও একটা ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ। যাদের ক্ষেত্রে স্টেরয়েড কন্ট্রাইন্ডিকেশন তাদের ক্ষেত্রে সাইক্লোস্পোরিন জবটা দেয়া হয়। ঠিক আছে। তারপর আছে আর্টিফিশিয়াল টিয়ার। এটা কি করে? আর্টিফিশিয়াল টিয়ার কেন দিব? চোখ চুলকানো রোগীদের আর্টিফিশিয়াল টিয়ারটা দিব ওয়াশ আউট জন্য, ফর ওয়াশ আউট, বেশি বেশি ওয়াশ আউট, ওয়াশ অ্যাওয়ে দ্য অ্যালার্জি, অ্যালার্জি ওয়াশ করার জন্য, ডাইলিউট করার জন্য, যেটা লং টার্ম আপনি এত দিবেন, এরপর আপনি 6 মাস আর্টিফিশিয়াল টিয়ার দেন, চারটাকে ছাড়া কারণ অ্যালার্জিক প্রোটিন গুলো ওয়াশ করবে। এছাড়া আমরা যাদের এই চুলকানো একটা বড় জাতীয় সমস্যা, বাংলাদেশে যেহেতু অনেকে অ্যালার্জিক রিয়াকশন হয়, প্লাস বাইরে ডাস্ট বেশি, এটা কমনলি হয়। আমরা কমনলি এটা আমরা স্পেকটেকল প্রেসক্রাইব করবো। চশমা পাওয়ার না থাকুক, 0 পাওয়ারের চশমা পরবো, পাওয়ার ছাড়া। কেন? ফর প্রিভেন্ট দ্য আই ফ্রম ডাস্ট, এই জন্য। সো তাহলে আর্টিফিশিয়াল টিয়ার একটা দিয়ে রাখবো, তাহলে তার কমফোর্টেবল। লাস্ট অফ অল, ওলোপ্যাটাডিন ইজ এ ভেরি মাচ আমার ফেমাস ড্রাগ ফর অ্যান্টি অ্যালার্জি। দ্যাট ইজ দ্য both H1 and H2 ব্লক রিসেপ্টর করে লং টাইম ইউজের ক্ষেত্রে পরীক্ষায় দিবে, শর্ট টাইম ইউজ ফলস, এটা হবে লং টাইম ইউজ এবং অ্যাভেলেবল ডবল এবং মোর ইফেক্টিভ। ওলোপ্যাটাডিন, ওলোজেন ডিএস, পেটালন ডিএস, অলপাডিন ডিএস, পেটাডিন ডিএস, এই নামে পাওয়া যায় ওলোপ্যাটাডিন। তাহলে এটা লং টাইম ইউজ, 3 মাস 6 মাস দিতে পারবো, কোনো সমস্যা নেই, খুব আরামদায়ক একটা ওষুধ, এগুলো ইউজ করতে পারবো। ঠিক আছে, খুব ইজিলি ইউজ করতে পারবো এটা। তাহলে এই ওষুধগুলো আমাদের কমনলি ইউজ হয় এই ওষুধের ক্ষেত্রে। আর্টিফিশিয়াল টিয়ার দেওয়ার ক্ষেত্রে আমরা লং টার্ম যখন দিব, আমরা আর্টিফিশিয়াল টিয়ারও সেম কোম্পানি যে ভিজিট করার সময় দেখবেন সবসময় কার্বক্সিমিথাইল সেলুলোজের ভিজিট করবেন। কার্বক্সিমিথাইল সেলুলোজ যেটা ড্রাইলিফ নামে পাওয়া যায়, যেটা অ্যাকোয়াফ্রেশ লিকুইজেল, সিনাফ্রেশ লিকুইজেল নামে পাওয়া যায়। কার্বক্সিমিথাইল সেলুলোজ দাম কত? 370 টাকা। তাহলে দেয়া যেতে পারে, আমরা বলছি না যে দাম 370 টাকা ওষুধ দেওয়া যাবে না, অবশ্যই দেওয়া যাবে। সেটা হচ্ছে স্থান ভেদে। যখন যার এট এ টাইম পেইন প্লাস ড্রাই আই আছে সিভিয়ার, তার ক্ষেত্রে কার্বক্সিমিথাইল সেলুলোজ হচ্ছে চয়েস অফ ট্রিটমেন্ট। সিভিয়ার ড্রাই আই হয়েছে, কার্বক্সিমিথাইল একটা হচ্ছে একটা থিকি, তাহলে আমার থিকি ওই জায়গাকে বেশিক্ষণ ধরে আমাকে ঠিক জিনিসটাকে ধরে রাখতে হবে। সেক্ষেত্রে আমার হাইলো কমোডও আমরা দিতে পারি 900 টাকার ওষুধ, সমস্যা না, এটা স্পেসিফিক ইন্ডিকেশন আছে। তাহলে এমনি একটা রোগী একটু চুলকাচ্ছে, তাকে আমরা আর্টিফিশিয়াল টিয়ার দেওয়ার সময় কার্বক্সিমিথাইল সেলুলোজ দেওয়ার তো কোনো মানে হয় না, সেটা তো কোম্পানি খুশি করা হবে, অথবা না বুঝে অজ্ঞতা হবে। সেক্ষেত্রে আমার তো টার্গেট কি? ওষুধের টার্গেটটা কি? আমি ওয়াশ আউট দ্য অ্যালার্জি, চোখকে ঠান্ডা রাখবো, ওয়াশ আউট দ্য অ্যালার্জি। চোখকে ঠান্ডা ওয়াশ আউট দ্য অ্যালার্জির জন্য তো আমার কার্বক্সিমিথাইল সেলুলোজ 375 টাকা ওষুধ দেওয়ার দরকার নেই। সেক্ষেত্রে আপনি আরটিআর প্রভিডন দিতে পারতেছি 100 টাকা অনলি, আরটিআর প্রোটিআর অপটিআর নামে পাওয়া যায়। তাহলে এটা বুঝতে হবে আমার যে একটা আর্টিফিশিয়াল টিয়ার দিচ্ছি ফর অ্যালার্জির জন্য, তার একটু চোখ চুলকাচ্ছে, আমরা এই জন্য হালকা চুলকাচ্ছে, বেশি না, চোখ লাল টাল হচ্ছে না, অথবা আগে লাল হয়েছে, আমরা একটা মাইল্ড স্টেরয়েড দিয়ে শুরু করছি, একটু লাল হয়, ফ্লুরোমিথলন, আইলন ফ্লুরোমিথলন, যেটা বলছি ফ্লুরোমিথলন, আমরা একটু আগে পড়ছি যে মাইল্ড স্টেরয়েড দেখে আমরা এখানে দেখি স্টেরয়েড স্টার্ট উইথ মাইল্ড ওয়ান লাইক ফ্লুরোমিথলন, মাইল্ড ওয়ান। তো ফ্লুরোমিথলন আমরা দিলাম, এই এক ফাইল দিলাম, বললাম যে একটা ফাইল ইউজ করেন 2 সপ্তাহ আর 3 সপ্তাহ যা যায় আপনার, এক ফোঁটা দিনে 3 বার 4 বার, অ্যাকর্ডিং টু সিভিয়ারিটি, দিনে 3 বার হোক, 4 বার হোক, 2 বার হোক, অ্যাকর্ডিং টু সিভিয়ারিটি সেট করে একটাই দিন, একবার দেওয়ার দরকার নেই। পাশাপাশি একটা আর্টিফিশিয়াল টিয়ার লং টানা 2 মাস দিয়ে দিবেন, সমস্যা নাই। তাহলে সেই আর্টিফিশিয়াল টিতে আমার কখনোই দরকার নাই কার্বক্সিমিথাইল সেলুলোজ দেওয়া। সেই আর্টিফিশিয়াল টিতে আমার টার্গেট কি? ওয়াশ করা, ওয়াশ করার এবং ঠান্ডা একটা সুতারিং ভাব দেওয়া। তা আমরা তো আরটিআর প্রোটিআর অপটিআর যেটা প্রয়োজন এটা দিলেই হচ্ছে, ওয়াশ আউট হবে, চোখ ঠান্ডাও থাকবে, সমস্যা নেই তো। 100 টাকা 2 মাসে, 200 একটা দিয়ে 1 মাস পারে যাওয়া, দুইটা দিয়ে 2 মাস। আর 375 টাকার তো কোনো কাজ নেই, এবং ওটা তো আমার ওয়াশ হচ্ছে ওভাবে, ওটা তো স্টিকি, মোটা। কোনটা? কার্বক্সিমিথাইল সেলুলোজ, এটা যদি জেল লাইক, তো ওটা তো আমার ওখানে রয়ে যাচ্ছে, তো আমি না বুঝে ওটা দিয়ে লাভ, তো কোনটা কোথায় দিতে হবে? তাহলে কিন্তু ওরা ভিজিট করার সময় সবসময় ওটাই করবে, ওটা তো আরটিআর প্রোটিআর ভিজিটই করে না, কোনো লিটারেচারই নেই। তো লাস্ট দিন আমার কাছে আসছিল, আমাকে কার্বক্সিমিথাইল সেলুলোজের ভিজিট করছে, আমি বলছি আপনাদেরকে আর আর যেটা কোভিডানটা আরটিআর দাম কত? বলে 100 টাকা। আমি তো এটা কি বাজার থেকে তুলে ফেলছেন? বলতে না, না আছে আছে। তাহলে তো একবারও বললেন না কেন? বলতে না স্যার, এটা তো এমনি আমাদের ভ্যালু টার্গেট, এটা আমাদের টার্গেট, ওটা তো আপনার বলবেন না, এটা ওটা তো বলার মুখে উচ্চারণ করে না। এটা আমরা জানতে হবে, আমাদেরকে সিনসিয়ার হতে হবে প্রেসক্রাইবের ক্ষেত্রে, উচ্চারণ করুক না করুক, আমাদেরকে রেশনাল প্র্যাকটিস করতে হবে, রেশনাল প্র্যাকটিস করতে হবে। রুগীর জন্য আমরা আছি, রুগীর জন্য ডাক্তার, কোম্পানির জন্য ডাক্তার না। কোম্পানি হচ্ছে একটা এজিস্ট, আমাদের হেল্পিং হ্যান্ড। কোম্পানি হচ্ছে আমাদেরকে ট্রিটমেন্টের ক্ষেত্রে একটা তারা হচ্ছে আমাদের সহায়ক, তারা আছে দিলে আমরা ওষুধ লিখছি, কিন্তু তার অ্যাডভার্টাইজের উপর ডিপেন্ড করে কেবল ওষুধ লিখবেন না, নিজের আইকিউ, বিবেক,
নৈতিকতা সবগুলোকে কম্বিনেশন করে লিখতে হবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখুক। এই হচ্ছে আমাদের ওষুধের দিন, এবং এগুলো থেকে বিভিন্ন ভাবে ঘুরে ঘুরে প্রশ্ন আসে। এবং আজ যাবত আমি তো প্রতিবারই মোটামুটি অনেকে ফিডব্যাক নেই ফার্মাকোলজির এর বাইরে থেকে আসলে ফার্মাকোলজি কি দিবে, কমনলি এর বাইরে থেকে তেমন কিছু দেয় না, আসে না, এগুলো থেকে ইনডাইরেক্টলি দেয়। হ্যাঁ, এগুলো পড়লে এই ফার্মাকোলজি পড়লে এখান থেকে 3 থেকে 4টা প্রশ্ন ইনশাআল্লাহ কমন আসবে আল্লাহর রহমতে। অতীতেও আসছে, আশা করি তোমাদের আসবে নিয়ে ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। এবং এই ফার্মাকোলজির প্রশ্ন, কিছু প্রশ্ন ওখানে আছে, কোনটা আঞ্জুম স্যারের যে বইটা আছে, ওইটাতে কিছু ফার্মাকোলজির প্রশ্নগুলো আছে, ওখান থেকে ধরে প্রশ্নগুলোকে যদি আমরা সলভ করে ফেলি, তাহলে এই জিনিসগুলো আমাদের আরো সহজ হবে। ঠিক আছে, প্রশ্নগুলো সলভ করে ফেললে আমাদের পড়তে ইজি হবে। এই পড়াটা পড়ে তো কালকে পড়াটা পড়লে আজকে তো রাত হয়ে গেছে, হয়তো আর পড়া হবে না। কালকে পড়াটা পড়ে আমরা এমসিকিউ গুলো সলভ করে ফেললে আল্লাহর রহমতে আর কোনো টেনশন নেই। ওখান থেকে ওই বইতে থেকে ফার্মাকোলজি যেসব এমসিকিউ গুলো আছে এগুলো সবাই সলভ করে ফেলো, তাহলে ইনশাল্লাহ একটা ভালো একটা রেজাল্ট, আর আমাদের এটার পরীক্ষাও নেওয়া হবে ইনশাল্লাহ। ঠিক আছে, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক। পড়াটা ধরে রাখতে হবে, সবসময় একই রকম পড়ার রেসপন্স থাকবে না, কিন্তু পড়া ধরে রাখতে হবে। হ্যাঁ, পড়া প্রতিদিনই পড়তে হবে, পড়া ধরে রাখতে হবে। এটা হচ্ছে এফসিপিএস এর জন্য এটা একটা মূল মন্ত্র। পড়ার থেকে ছাড়া ছুটা যাবে না, হতাশ হওয়া যাবে না, তাহলে সর্বনাশ, তাহলে আর হবে না। একদম বলে না আঠার মতো লেগে থাকা, এই আঠার মতো লেগে থাকতে হবে। ঠিক আছে, আঠার মতো লেগে থাকতে হবে, এবং কোনো প্রকার এখানে অ্যাভয়েড করা যাবে না। তো আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক। আহ, সবাইকে এই কামনায় আজকের মতো এখানে শেষ করছি। শুভরাত্রি। আসসালামু আলাইকুম।